যে মিডিয়া হচ্ছে ব্যাকটেরিয়াদের মানে ক্যারেক্টারিস্টিক্স তাদের শনাক্ত করতে সহায়তা করে এমন কিছু। না, এটা তো সব মিডিয়াই করে। স্পেশালি কেন আমি ডিফারেন্সিয়াল মিডিয়ার কথা বললাম? মানে ওই মিডিয়াতে শুধুমাত্র ওই একটা নির্দিষ্ট ক্যারেক্টার শো করবে এরকম। না, সেটা তো সিলেক্টিভ মিডিয়া। সেটা হচ্ছে সিলেক্টিভ মিডিয়া। আর কেউ একটু মনোযোগী না হলে বিপদ আছে। আর কারো খেয়াল আছে এটা? ডিফারেন্সিয়াল সিলেক্টিভ মিডিয়া, নন সিলেক্টিভ মিডিয়া এভাবে বলছিলাম। হ্যাঁ, তার মধ্যে একটা ছিল ডিফারেন্সিয়াল ইস্যু ছিল। এই যে এখানে এখন দেখবা মিডিয়া, এই যে ডিফারেন্সিয়াল মিডিয়া, দেখুন দেখা যাচ্ছে স্ক্রিনে। জি স্যার, দেখা যায়। এবার পড়ো তো, বেশি পড়ো। কি লিখছে? পড়ো। জি স্যার, দেখা যায়। দেখা যায়। Certain reagents or supplements, when হ্যাঁ। incorporated into culture media, may allow differentiation of various kinds of bacteria. For example, if a mixture of bacteria is inoculated onto a blood-containing agar medium, blood agar, some of the bacteria may hemolyze the red blood cells, others do not. Thus, one can distinguish between hemolytic and non-hemolytic bacteria on the same medium. এই, এটা হচ্ছে ব্যাপার। এটা তোমরা যেটা বলতেছিলে যে নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্সের ব্যাকটেরিয়া গ্রো করবে, সেটাকে বলা হয় সিলেক্টিভ মিডিয়া। যেমন টিসিবিএস, যেটাতে আমরা শুধু ডিগ্রো গ্রো করে দেবো। কিন্তু এরকম আরো কিছু ঘটনা আছে যে একটা মিডিয়ার মধ্যে আমরা যদি কোনো একটা রিয়েজেন্ট বা সাপ্লিমেন্ট দিই, মানে মিডিয়ার সাথে যদি এই জাতীয় জিনিস অ্যাড করি, তখন যায় সেটা দুইটা ভিন্ন গ্রুপ অফ ব্যাকটেরিয়াকে আলাদা করে দেয়। যেমন এখানে উদাহরণস্বরূপ আমি বলছিলাম যে একই ব্যাকটেরিয়া, ধরো ব্যাসিলাস সাবটিলিস, একটাই স্পেসিস। সেই ব্যাকটেরিয়াকে আমরা যদি ব্লাড কন্টেনিং আগারের মধ্যে দিই, যেটাকে সংক্ষেপে ব্লাড আগার বলে, মানে এটা আগার প্লেট, তার মধ্যে আমরা ব্লাড অ্যাড করি, ওই ব্লাডটা এখানে সাপ্লিমেন্ট। তাহলে আমরা একটা আগার প্লেট বানাইলাম, তার মধ্যে আমরা ব্লাড অ্যাড করলাম। এই ব্লাড অ্যাড করে দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটে, কারণ ব্লাড ডেস্ট্রয় করার উপর ভিত্তি করে বা হিমোলাইজ, এই টার্মটা খেয়াল করো, এটার উপর ভিত্তি করে দুই ধরনের, তিন ধরনের আমরা হিমোলাইসিস বলে থাকি: আলফা হিমোলাইসিস, বিটা হিমোলাইসিস, গামা হিমোলাইসিস। যেটা বলছি আমি প্র্যাকটিক্যালের একটা এক্সপেরিমেন্ট হিসাবেও দেখাবো। যদি এর মধ্যে আমার ল্যাবে যদি ব্লাড আগার নিয়ে কাজ হয়, তাহলে আমি ওই আগার প্লেট নিয়ে যাবো তোমাদের জন্য, আদারওয়াইজ জাস্ট থিওরিটিক্যালি দেখাতে হবে আর কি। তাহলে ব্যাকটেরিয়া তিন ধরনের আছে এই ব্লাড ডেস্ট্রয় করার উপরে ভিত্তি করে। একটা গ্রুপ হচ্ছে যে ব্লাডকে পুরোপুরি ডেস্ট্রয় করে ফেলে, তোমার ব্লাড সেলগুলোকে ভেঙে ফেলে, রেড ব্লাড সেলকে খেয়ে ফেলে, এবং ফলে রেডটা তোমার ট্রান্সপারেন্ট হয়ে যায়, সাদা, মানে সাদা তো না, ট্রান্সপারেন্ট হয়ে যায়। আর একটা গ্রুপ আছে, তারা কিছুটা মানে ডেস্ট্রয় করে, মানে হালকা। আরেকটা গ্রুপ হচ্ছে যে ডেস্ট্রয় করে না। তো আমরা প্রোবায়োটিক্স হিসেবে ইউজ করতে যাই যখন, তখন যেগুলা হিমোলাইসিস দেয় না সেগুলোকে আমরা বলি, আর যে ব্যাকটেরিয়া গুলো হিমোলাইসিস দেয় সেগুলোকে আর প্রোবায়োটিক্স হিসেবে ইউজ করা হয় না। কেন? তুমি মাছকে দাও আর মানুষকে দাও, দেওয়ার পরে যদি তার মধ্যে হিমোলাইসিস বৈশিষ্ট্যটা যদি থাকে, তাহলে কি হবে? সে যতই উপকারী হোক, তার অনেক উপকারী ক্যারেক্টারিস্টিক্স থাকবে, কিন্তু তার এই বদ গুণের জন্য, এই খারাপ ক্যারেক্টারিস্টিক্স এর জন্য সে ওই অ্যানিমেলের ক্ষতি করবে, ব্লাড সেল ভেঙে ফেলবে। সো আমরা তো চাই না যে হিমোলাইসিস হোক। ব্লাড সেল ভেঙে ফেললে কিছু ডিজিজ তো আছে, তোমরা জানো, কিছু ডিজিজের ব্লাড সেল ভেঙে যায়, তখন এই রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা, যেটা বলি আমরা এনিমিয়া, দেখেন। তাহলে এখন একটা গ্রুপ অফ ব্যাকটেরিয়ার মধ্যে, মানে একটা স্পিসিসেরই, ধরো ব্যাসিলাস সাবটিলিসিস মধ্যেই যে কোনো হেমোলাইটিক ব্যাকটেরিয়া আছে কিনা সেটা দেখার জন্য যদি আমরা ব্লাড আগারে দিই, তাহলে একই আগার প্লেটের মধ্যে আমরা তিন ধরনের ঘটনা দেখতে পাবো। যেগুলা ব্লাড ভাঙে সেগুলোও আছে, যেগুলা ব্লাড ভাঙে না সেগুলোও আছে, যারা ইন বিটুইন ইন্টারমিডিয়েট তারাও আছে। এই জাতীয় যখন সিচুয়েশন হয়, তখন সেই মিডিয়াগুলোকে আমরা বলি ডিফারেন্সিয়াল মিডিয়া। এরকম আরো আছে, যেমন এই রিয়েজেন্ট হিসাবে ধরো পলিমেক্সিন দিই, এর আগে বলছিলাম, বা কোনো একটা অ্যান্টিবায়োটিক দিলাম,
আমরা অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স টার্মটা জানি, কিছু কিছু ব্যাকটেরিয়া নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে রেসিস্টেন্স গ্রো করে। এখন ধরো একটা গ্রুপ অফ ব্যাকটেরিয়া, ধরো বিব্রিও, তারা পলিমিক্সিন অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে রেসিস্টেন্স গ্রো করছে। এখন যদি তুমি কোনো একটা আগার প্লেটের মধ্যে পলিমিক্সিন দিয়ে দাও, তাহলে যেটা হবে, অন্যান্য সব ব্যাকটেরিয়া মারা যাবে, তারা গ্রো করতে পারবে না, শুধুমাত্র বিব্রিও গ্রো করবে, বিব্রিও করেনি। তাহলে এটাও এক ধরনের ডিফারেন্সিয়াল মিডিয়া, যে একটা মিডিয়ার মধ্যে আমরা ভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে আমরা শনাক্ত করতে পারি, ভিন্ন ক্যারেক্টারিস্টিক্স। ওকে ফাইন, এটা নিয়ে অনেক কথা হয়েছে। তোমরা আর একটু মনোযোগী হও এবং বাসায় যে একটু দেখো একটু, তাহলে পরীক্ষার আগে আর কষ্ট করতে হয় না। ঠিক আছে, এটা নিয়ে আর আমরা আজকের ক্লাসে চলে যাই। আজকের ক্লাস মূলত গতদিনও আমরা এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এটা বলছিলাম, এটাও একটু সবাই মাথায় রেখে, অ্যানারোবিক জার, যে যেহেতু আমাদের ফিশারিজে কিছু অ্যানারোবিক ব্যাকটেরিয়া নিয়ে কাজ করা লাগে, আমরা ক্যান ফুডের কথা বলছি। ক্যান ফুড যেহেতু এয়ার টাইট থাকে, এর ভিতরে দেখা যায় ক্লস্ট্রিডিয়াম পারফিউজেন্স গ্রো করে, এবং এটা একটা হিউম্যানের ফুড পয়জন সৃষ্টিকারী একটা ব্যাকটেরিয়া। যদি কোনো কারণে যদি এই ব্যাকটেরিয়া যদি থেকে যায় তোমার ইয়ার ভিতরে, এর ভিতরে, তাহলে তুমি যদি ক্যান ফুড যদি খাও, মানে ক্যান ফিশ, টুনা ক্যান করা হয়, সার্ডিন ক্যান করা হয়, আমাদের দেশে এখন ইলিশ ক্যান করা হয়, যদি এগুলা খাও তাহলে তোমার গ্যাস্ট্রোএন্টারাইটিস ফুড পয়জনিং হবে। সো সেই ব্যাকটেরিয়া গুলো আইডেন্টিফিকেশনের জন্য একটা স্পেশাল ধরনের জার ইউজ করতে হয়, যেটাকে অ্যানারোবিক জার, গ্যাসপেক সিস্টেম বলে। সেটা গতদিন আমরা একটু দেখছিলাম। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায়, ফাইনাল পরীক্ষার জন্য অগ্রিম বলে দিচ্ছি, লেখা রাখো, এটা ইয়ে হিসেবে দিয়ে দিব, কি বলে এটাকে, টিকা। শর্ট নোটস আসে না, তখন তোমরা সুন্দর করে এটা আসলে এই ফিগার ছবি এঁকে এখানে ফিগারের যে ডেসক্রিপশন এটা লিখে দিলে, যে ঘটনাটা কিভাবে ঘটে, কিভাবে ওখান থেকে এয়ারকে বের করে দিয়ে একটা অ্যানারোবিক কন্ডিশন তৈরি করা হয়। ওকে ফাইন, তাহলে আমরা আজকের ক্লাসে চলে আসো রিপ্রোডাকশন এন্ড গ্রোথ ব্যাকটেরিয়া। এটা গতদিন একটু দেখা শুরু করছিলাম, আজকে আমরা আরেকটু দেখি যে কি করা যায় বা। তো এটা একটু আমি এই কন্টেন্টটা একটু আগে দেখো ভালো করে। কন্টেন্টটা প্রতিটা চ্যাপ্টারের সাথে সাথে আবার একটু কন্টেন্ট দিয়ে দিচ্ছে, নিশ্চয়ই কারণ আছে। মানে ওই চ্যাপ্টারটা পড়া শুরু করার সময় তুমি একটু দেখে নিলা যে ওটার মধ্যে কি কি জিনিস আসলে আছে। আবিদ আসো, জি স্যার। একটু পড়ো তো, এই চ্যাপ্টারের ভিতরে কি কি সাবহেডিং আছে, তাদের মধ্যে আবার সাব সাবহেডিং আছে, বলো তো দেখি প্রথমে। দেখা যায়, তুমি কি মোবাইলে দেখতে কষ্ট হচ্ছে? অন্যকে হেল্প করতে পারবা? কে দেখতেছো স্পষ্ট ভাবে, একজন পড়ো তো। Outline reproduction, modes of cell division, new cell formation, দাঁড়াও, macromolecular. আস্তে 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 আস্তে, তুমি ধরো টিচার, বুঝাই বুঝাই বলো। রিপ্রোডাকশনের মধ্যে দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে মোডস অফ সেল ডিভিশন। ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন মানে বৃদ্ধি। সো ব্যাকটেরিয়ার বৃদ্ধি কিভাবে হয়, একটা সেল থেকে একটা সেল কিভাবে হয়? একটা বলছে মোডস অফ সেল ডিভিশন, আমরা দেখবো। আর একটা বলছে নিউ সেল ফরমেশন, ম্যাক্রোমোলিকুলার সিনথেসিস। একবারে যদি নতুন সেল ফরমেশন করতে হয়, এটা তো একটা সেল থেকে একটা সেল আসা। আর এটা বলছে নতুন সেল ফরমেশন, ম্যাক্রোমোলিকুলার সিনথেসিস। হ্যাঁ, দেন গ্রোথের কথা বলো। গ্রোথ হচ্ছে নর্মাল গ্রোথ সাইকেল, গ্রোথ কার্ভ অফ ব্যাকটেরিয়া। আরেকটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ডস বিটুইন গ্রোথ ফেজ, তারপর সিঙ্ক্রোনাস গ্রোথ, কন্টিনিউয়াস কালচার। তারপরে তারপরে কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ ব্যাকটেরিয়াল গ্রোথ। কিভাবে আমরা ডিরেক্ট কোয়ান্টিটি মেজারমেন্ট করতে পারি, আমরা তো একটা দেখলাম, আমরা ল্যাবে দেখছিলাম, খেয়াল আছে তোমাদের? গত ক্লাসের আগের ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল মানে কালচার দিয়েছিলাম কাউন্টের জন্য, আর গত ক্লাসে সে কিভাবে কাউন্ট করে সেটা তোমাদেরকে দেখাইছিলাম। সেটা একটা পদ্ধতি, সেটা হচ্ছে যে সিরিয়াল ডাইমেনশন বলছিলাম, করে কাউন্ট করা। এর বাইরে আরো কত ভাবে আমরা কাউন্ট করতে পারি ব্যাকটেরিয়াকে, বলো তো? direct microscopic count, electronic enumeration of cell numbers, the plate count method, membrane filter count, turbidimetric methods, determination of nitrogen content, determination of the dry weight of cells, measurement of a specific chemical change produced on a constituent of the medium,
the relation of turbidity measurements to direct expression of growth, the selection of a procedure to measure growth, importance of quantitative measurement of growth. ওকে, লাস্টের কথাটা সুন্দর, যে ইম্পর্টেন্স, কেন আমরা এই কোয়ান্টিটিভ মেজারমেন্ট করা লাগে, এটার ইম্পর্টেন্সটা কি। এটা আমি কতদিন বলছিলাম যে আমরা যখন বিভিন্ন ধরনের ফুড ম্যাট্রিক্স নিয়ে কাজ করি, ওয়াটার স্যাম্পল দিতে পারে, তোমার অন্যান্য খাবার স্যাম্পল দিতে পারে, এবং আমাদের ফিশ বা চিংড়ি এগুলো যখন বিদেশে এক্সপোর্ট করা হয় তখন এক্সপোর্টিং যেগুলোতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকবে না। কয়েকটা টেস্ট আছে যেগুলো বাধ্য ইউ বা ইউএস এর রিকোয়ারমেন্ট থাকে, যেমন বিব্রিও দেখতে হয়, সালমোনেলা দেখতে হয়, সিগিলা দেখতে হয়, যেগুলো অ্যাবসেন্ট দেখতে হয়। কিন্তু কাউন্টের কিছু ব্যাপার থাকে, স্পেশালি বলছিলাম যে ড্রিঙ্কিং ওয়াটারে, তারপর হচ্ছে যে মিল্ক, আমরা যে পাস্তরের যে মিল্ক খাই, এগুলোর ক্ষেত্রে একেবারে কাউন্ট লাগে, যে কতগুলা সিএফইউ আছে পার এমএল অফ ওয়াটার অথবা পার এমএল অফ মিল্ক, তখন এই কোয়ান্টিটিটা লাগে। কারণ হচ্ছে যে এক্সপেক্টিং হচ্ছে যে এই একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ভ্যালু আছে। সে ফর এক্সাম্পল বলে দিল যে 100 সিএফইউ পার এমএল অফ ওয়াটার, মানে 100 এমএল অফ ওয়াটারে 100টা কলোনি থাকতে পারবে, লেস দেন 100। যদি এর উপরে থাকে তাহলে সেই ওয়াটারটা ড্রিঙ্ক করা যাবে না, করলেই তোমার গ্যাস্ট্রোএন্টেরিটিস হতে পারে। এই ধরনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দেওয়া আছে। এর বাইরেও আমাদের এই মেজারমেন্টটা আরো বিভিন্ন কারণে লাগে, যেমন আমি যেমন একটু ধারণা দেওয়ার জন্য বলছি, যেমন আমরা যখন চ্যালেঞ্জ টেস্ট করি, আমরা যদি ফিশারিজের লোক, আমরা যদি মাছের বা চিংড়ির কোনো প্যাথোজেন নিয়ে যদি আমরা এক্সপেরিমেন্ট করতে চাই, যে ধরো একটা, তোমাদেরকে কক্স পোস্টুলেট পড়াইছিলাম, সেখানে বলছিলাম যে কোন একটা আউটব্রেক হলে সেখান থেকে তুমি আগে আইসোলেট করবো। আইসোলেট করা মানে যে সে দায়ী তা না। এবার সুস্থ মাছকে বা সুস্থ চিংড়িকে তুমি প্যাথোজেন দিয়ে চ্যালেঞ্জ টেস্ট করতে হবে, করলে যদি সে অসুস্থ হয়, এরপরে সে অসুস্থতা থেকে যদি আবার যদি সেটাকে আইসোলেট করা যায়, তখন সেটা হচ্ছে সেটার জন্য দায়ী। এই ধরনের একটা কনসেপ্ট, যেটাকে কক্স পোস্টুলেট বলে থাকি। তাহলে এই যে আমরা যে চ্যালেঞ্জ টেস্ট করবো, একটা সুস্থ মাছকে একটা প্যাথোজেন দিয়ে দেখবো যে সে অসুস্থ হয় কিনা, এই দেখতে গেলে আমাদেরকে যেই কাজটা করা লাগে, তখন তো আমাদের এই কোয়ান্টিটি পরিমাপ করতে হবে, যে আমরা কি পরিমাণ ব্যাকটেরিয়া দিয়ে কাজটা করতেছি। কারণ এগুলো ডোজ ডিপেন্ডেন্ট, এটা আমরা মাথায় রাখবো, ডোজ ডিপেন্ডেন্ট। মানে হচ্ছে সে ফর এক্সাম্পল তুমি ভিব্রিও কলেরি খাইলা, ভিব্রিও কলেরি খাইলে যে তোমার কলেরা হবে ব্যাপারটা এমন না। যদি সেটা 10⁷ সিএফইউ পার, ধরো তোমার স্কোয়ার সেন্টিমিটার অফ তোমার গাট, এর মধ্যে যদি 10⁷ যদি গ্রো করে ফেলে, তাহলে হচ্ছে যে সে আউটব্রেক হবে। অথবা যদি এরকম হয়, তোমাকে আমি পানির মধ্যে 10⁷ সিএফইউ পার এমএল অফ ওয়াটার গোলায় তারপর তোমার খাওয়াই দিলাম, তাহলে তোমার সাথে সাথে ডায়রিয়া শুরু হবে। সো এই যে কোয়ান্টিটিটা, এই জন্য বিভিন্ন সাইন্স এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমাদের এই কোয়ান্টিটি জানা লাগে, যে আমরা কয়টা ব্যাকটেরিয়া দিচ্ছি। কারণ যদি ইনফেকশাস ডোজ বলে, কত ডোজে গেলে সে তখন ইনফেকশন তৈরি করবে। তো এই জন্য এই ইম্পর্টেন্স আমি সহজে বললাম, আমরা ভিতরে যখন আরো দেখবো বিভিন্ন কারণে আমাদের এই কোয়ান্টিটিভ মেজারমেন্টটা লাগে। এর মধ্যে আসো আমরা যেটা করছিলাম সেটাকে কি বলে, সেটাকে বলে প্লেট কাউন্ট মেথড। আমরা যেটা ল্যাবে করছি যে আগার প্লেটের মধ্যে স্প্রেড প্লেট করে পরে 24 আওয়ার্স পরে কাউন্ট করে আমরা দেখলাম, এটাকে বলা হয় প্লেট কাউন্ট মেথড। এটাই সাধারণত সবচেয়ে কমন মেথড যেটা ইউজ করা হয়। আর বাকি যা এখানে দেখতেছো প্রত্যেকটা স্পেশালাইজড, বিভিন্ন স্পেশাল ক্ষেত্রে ইউজ করা, কিন্তু জেনারেল সবসময় মাথায় রাখবা দ্য প্লেট কাউন্ট মেথড। ওকে, থ্যাংক ইউ বিথি। এরপর আমরা একটু আগাই, এবার আমাদের ইয়েতে চলে যাই, লেকচারে চলে যাই। এখন এই যে এখানে কিছু কথা বলছি, যে আমরা আসলে এই গ্রোথ বা এই বলতে আমরা কি বুঝি, আমরা যে রিপ্রোডাকশনের কথা বললাম, বা আসলে ব্যাকটেরিয়া যেটা দেখাই যায় না খালি চোখে, তার আবার কেমনে গ্রোথ দেখবো, কেমনে কি করবো, এটা বলতে যে এখানে কিছু কথা বলছে, একটু খেয়াল করো, আমি বলে যাচ্ছি। বলছে হোয়েন ব্যাকটেরিয়া ইনকুলেটেড ইনটু সুইটেবল মিডিয়াম। তাহলে কয়েকটা টার্ম খেয়াল করবা, এগুলা প্র্যাকটিক্যাল বা ল্যাবরেটরি টার্ম, কিন্তু আমাদের এখানে ইনুকুলেটেড। আমরা যখন ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছি ল্যাবে, তখন আমরা বলছি ইনুকুলেশন করা। এই যে যে স্যাম্পলটা, র স্যাম্পলটাকে আমরা প্রসেস করলাম, সেখান থেকে 100 মাইক্রোলিটার নিয়ে একটা প্লেটে দিলাম। এই যে 100 মাইক্রোলিটার নিয়ে একটা প্লেটে দেওয়া, এটাকে বলা হয় ইনুকুলেশন। তার মানে কোনো একটা মিডিয়া মধ্যে তুমি যখন স্যাম্পল দিবা, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইনুকুলেশন। এই ইনুকুলেশনটা কোথায় করবা, বলছে একটা সুইটেবল মিডিয়া, খেয়াল করবা। এখন এখানে সুইটেবল টার্মটা কেন ইউজ করা হয়েছে? ইউজ করা হয়েছে এই জন্য, কারণ তুমি যদি ভিব্রিও
প্যারাহিমোরেটিকাস নিয়ে কাজ করতে চাও এবং সেটা যদি তুমি সিগেলা সালমোনেলা আগারে দাও তাহলে কিন্তু সে গ্রো করবে না, এবং তারপরে তুমি দেখলা গ্রো করে না, তুমি বলে দিলে অ্যাবসেন্ট। মাথায় রাখ জিনিসটা। এই সবাই শুনতেছো না ঘুমায় পড়ছো? শুনতেছি স্যার। শুনতেছি স্যার। হ্যাঁ, কথাটা আবার খেয়াল করো। বলছি যে সুইটেবল কথাটা এই জন্য ইউজ করা হয়েছে, এটা খুবই জরুরি। ধরো তুমি চাচ্ছ একটা স্যাম্পলের মধ্যে বিব্রিও প্যারাহিমোরেটিকাস আছে কিনা এটা আইডেন্টিফাই করতে, কিন্তু তুমি স্যাম্পলটাকে গ্রো করাইতে দিচ্ছ সিগেলা সালমোনেলা আগার প্লেট, মানে এটা অন্য একটা আগার প্লেটের নাম বললাম আর কি। অথবা তুমি ইএমবি আগার প্লেট, ইএমবি, ইউসিল মিথাইলিন ব্লু, একটা আগার প্লেটের নাম, সেখানে গ্রো করতে দিলাম, এবং পরের দিন 24 আওয়ার্স পরে তুমি এসে দেখলা যে কোনো গ্রোথ আসেনি, তুমি রেজাল্ট লিখে দিলে অ্যাবসেন্ট। এটা কি ঠিক হবে? ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ তুমি সুইটেবল মিডিয়া দাও নাই। কারণ তোমার এটা জানতে হবে, তার মানে এটা শুধু কাজ করলে হবে না, জেনে কাজ করতে হবে। তোমার জানতে হবে যে বিব্রিও প্যারাহিমোরেটিকাস যদি গ্রো করাতে চাও তাহলে তোমাকে টিসিবিএস মিডিয়াতে দিতে হবে। তুমি যদি ইস্টেরিসিয়া কলাই বা ইকোলাই গ্রোথ করাতে চাও তাহলে ইএমবি তে দিতে হবে। যদি সিগেলা সালমোনেলা আগার, মানে সিগেলা টাইফি বা সালমোনেলা টাইফি, এগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে চাও তাহলে তোমাকে এসএস আগারে দিতে হবে। এখন কোনো কারণে তুমি যদি আগারে ভুল আগারে দাও এবং গ্রোথ না আসে, তুমি যদি তাকে বলো যে অ্যাবসেন্ট, তাহলে এটা হবে না, মিথ্যা, রেজাল্ট ভুল। সো এই জন্য ইনোকুলেশনটা করতে হবে সুইটেবল মিডিয়া। কেউ না বুঝলে কোশ্চেন করবো দয়া করে, কোনো সমস্যা নেই, অনলাইনে ডিসকাশন করা যায়। তাহলে বলছে ইনোকুলেটেড করবো কোথায়? সুইটেবল মিডিয়াতে ইনোকুলেট করলাম, করার পরে এবার কি করবে? ইনকিউবেটেড, আরেকটা টার্ম, ইনকিউবেশন থেকে ইনকিউবেটেড। তার মানে এরপর যে আমরা ইনকিউবেটরে রেখে দিই, তাই না, 37 ডিগ্রি সেলসিয়াস, কোনো ব্যাকটেরিয়াতে 44 ডিগ্রি সেলসিয়াস, ইট ডিফারেন্স। তাহলে ইনকিউবেটেড আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন। আবার খেয়াল করো, অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন বলছে। তুমি একটা সাইক্লোট্রপিক ব্যাকটেরিয়াকে গ্রো করাতে চাও, মানে হচ্ছে যেটা বরফে বাস করে, তারা যদি এনে তুমি আমাদের এখানে 37 দাও তাহলে সে গ্রো করবে? আবির, না স্যার। কথা বুঝছো কিনা? যেটা তোমার হট স্প্রিং এ পাওয়া যায়, হ্যাঁ, ধরো 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যে ব্যাকটেরিয়াটা গ্রো করে, তারা যদি আয়না যদি তুমি এই ফ্রিজের মধ্যে রাখো, সে গ্রো করবে? না স্যার। করবে না। এই জন্য বলেছে অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন। তাহলে কয়টা কথা এখানে ইউজ করছে? বলছে হোয়েন ব্যাকটেরিয়া আর ইনকিউবেটেড ইন এ সুইটেবল মিডিয়াম এন্ড ইনকিউবেটেড আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন, তখন কি হবে? এ ট্রিমেন্ডাস ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেল অকার্স। যদি তুমি সুইটেবল মিডিয়া দাও, অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন দাও, বলছে তখন নাম্বার অফ সেলটা ট্রিমেন্ডাসলি ইনক্রিজ করবে, মানে প্রচুর পরিমাণে। কখন? উইদিন এ রিলেটিভলি শর্ট টাইম, অল্প সময়ের মধ্যে সে গ্রো করবে। তাহলে নেচারে সে যেভাবে গ্রো করে সেখানে হয়তো তার গ্রোথ প্যাটার্নটা ভিন্ন। এই 24 আওয়ার্স গ্রো করবে ব্যাপারটা এমন না। সেখানে সুইটেবল মিডিয়া আছে কিনা, সুইটেবল অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন আছে কিনা, ধরো মাছের পেটের ভিতর, সেখানে তো তুমি টিসিবিএস মিডিয়া দিয়ে দাও নাই। খেয়াল করো, তোমার পেটের মধ্যে টিসিবি বিব্রিও প্যারাহিমোরেটিকাস ঢুকছে, কিন্তু সেখানে তো তুমি টিসিবিএস মিডিয়া দাও না যে ঢুকার সাথে সাথে সে ট্রিমেন্ডাস গ্রোথ করবে। ব্যাপারটা এরকম না। সো ন্যাচারাল কন্ডিশনে তার এই গ্রোথ হওয়াটা টাইমটা এটা ডিফারেন্ট হয়। কিন্তু আমরা যখন আর্টিফিশিয়ালি ল্যাবরেটরিতে করি তখন এক্সপেক্টিং হচ্ছে যদি তুমি সুইটেবল মিডিয়া দাও, অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন দাও, তাহলে ট্রিমেন্ডাস গ্রোথ হবে। কখন? উইদিন শর্ট পিরিয়ড। এই শর্ট পিরিয়ড বলতে সাধারণত আমরা বুঝি 18 থেকে 22 ঘন্টা। জেনারেলি আমরা বলি ওভারনাইট, শব্দটাকে স্বাভাবিকভাবে ইউজ করার জন্য বলা হয় ওভারনাইট কালচার। মানে হচ্ছে যে তুমি দিনের বেলায় ইনকিউবেটরে দিয়ে সারা রাত রেখে দিলা, পরের দিন এসে তুমি রিডিং দেখলে, ওভারনাইট কালচার। আর এটা কি স্পেসিফিক করে বললে আমরা বলি 18 থেকে 22 ঘন্টা, বা জেনারেলি বলা হয় 24 ঘন্টা পরে দেখে। কতটা হচ্ছে এরকম। আচ্ছা, কি বলছে এরপরে দেখো, উইথ সাম স্পেসিস দ্য ম্যাক্সিমাম পপুলেশন ইজ রিচড উইদিন 24 আওয়ার্স। তাহলে বেশিরভাগ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই বলছে মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া বা ম্যাক্সিমাম পপুলেশন 24 ঘন্টার মধ্যে গ্রো করে। কিন্তু কিছু কিছু আছে, আদার্স রিকোয়ার মাচ লঙ্গার পিরিয়ড। যেটা আমি বলছিলাম যে কিছু কিছু ব্যাকটেরিয়াকে আমরা বলি স্লো গ্রোয়ার, তারা 24 ঘন্টায় গ্রো হয় না, 48 ঘন্টা যদি তোমাকে ইনকিউবেশনে দাও তখন যায় তুমি তার রেজাল্ট পাবে, বা 72 ঘন্টা যদি দাও তখন যায় তুমি রেজাল্ট। এটা খুব অল্প পরিমাণ, বেশিরভাগেরই হচ্ছে 24 ঘন্টায় গ্রো করে ফেলে। আচ্ছা,
দ্য টার্ম গ্রোথ, এবার বলতেছে এই যে টার্ম যে আমরা গ্রোথ এন্ড রিপ্রোডাকশন বলতেছি, গ্রোথ দ্বারা আমরা আসলে কি বুঝি? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্রোথ দ্বারা আমরা বুঝি যে এই যে চেঞ্জেস ইন দ্য টোটাল পপুলেশন। তাহলে এখানে আমাদের গ্রোথ, আমরা যদি তোমার আবিদের গ্রোথের কথা বলি, মানে হচ্ছে আবিদ একটু মোটা হইলো বা আবিদ একটু চিকন হয়ে গেল, তার মানে বৃদ্ধি হইলো না, বৃদ্ধি কমে গেছে বা তার বৃদ্ধি বেশি হয়েছে, আমরা এইভাবে বলি, মানে হায়ার ভার্টিব্রেটস এর। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আসলে আমরা কি বলি? যখন বলি গ্রোথ, তখন আসলে আমরা বলি চেঞ্জেস ইন টোটাল পপুলেশন, মানে এটা ব্যাকটেরিয়ার ইন্ডিভিজুয়াল সাইজ ইনক্রিজ করছে, এই যে বলছে রেদার দ্যাট ইনক্রিজ ইন সাইজ অর মাস অফ এন ইন্ডিভিজুয়াল অর্গানিজম, এটা বুঝি না। তাহলে ব্যাকটেরিয়ার গ্রোথ বলতে আমরা কোনো একটা ব্যাকটেরিয়ার সেলের সাইজ বাড়ছে বা ওয়েট বাড়ছে, এটা বুঝি না। আমরা বুঝি তার পপুলেশনের সংখ্যা বাড়ছে, একটা ছিল 100টা হয়েছে, একটা ছিল 1000টা হয়েছে, এটাকে বলবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্রোথ। এই টার্মটা মাথায় রাখবে। আর কি বলতে চাইছে? বলছে মোর ফ্রিকুয়েন্টলি দেন নট দ্য ইনোকুলাম কন্টেন্স থাউজেন্ডস অফ অর্গানিজমস। তাহলে আমরা যখনই ইনোকুলাম বলি, এখানে একটা দুইটা ব্যাকটেরিয়া না, বা আমরা যখন একটা কলোনি বলি একটা দুইটা, বলছে থাউজেন্ডস অফ অর্গানিজমস। তার মধ্যে আসলে সেল আমরা যখন একটা কলোনি বলি, তার মধ্যে একটা সেল না, তার মধ্যে থাউজেন্ডস অফ সেল আসলে থাকে। আর গ্রোথ ডিনোটস দ্য ইনক্রিজ ইন নাম্বার বিয়ন্ড দ্য প্রেজেন্ট ইন দ্য অরিজিনাল ইনোকুলাম। তাহলে গ্রোথ বলতে বোঝাবো মানে ইন্টারেস্টিং জিনিসগুলো একটু ধরার দরকার আছে, যে যখন আমরা অরিজিনাল ইনোকুলাম বলি সেখানে, অথবা একটা কলোনি, তুমি আমরা যখন ওই দিন বলছিলাম যে সাবকালচার করার সময় একটা কলোনিতে টাচ করে, অথবা তোমরা যখন করছিলা গ্রাম স্টিরিং করছিলা, তখন দেখছিলা যে ওই যে ভাইয়া ছিল ওই দিন টেকনিশিয়ান, উনি বলছে যে সামান্য একটু টাচ করে, যত কম টাচ করবো তত ভালো, বেশি যদি আসে তাহলে কিন্তু কাজ হবে না, কারণ এ তো লাখ মানে কোটি কোটি ব্যাকটেরিয়া। এই কথাটাই বোঝাচ্ছে যে তোমার অরিজিনাল ইনোকুলাম বা একটা কলোনি থেকে তুমি যখন ইনোকুলাম নিলা, মানে একটা তো বলছে স্যাম্পল নেওয়া, সেটাও ইনোকুলাম, আর একটা হচ্ছে যে প্লেট থেকে ব্যাকটেরিয়া নিয়ে সাবকালচার করা, সেটাও ইনোকুলাম। তাহলে এই ইনোকুলাম, একটা ইনোকুলামের মধ্যে ব্যাকটেরিয়া থাকে আসলে থাউজেন্ডস অফ ব্যাকটেরিয়া। মানে একটা কলোনি আমরা যেটাকে বলছি, তোমরা যে কলোনি গুলো দেখছিলা, একটা কলোনি বলতে এখানে একটা ব্যাকটেরিয়া না, একটা সেল না, থাউজেন্ডস অফ সেল আছে ব্যাকটেরিয়া। এটা হচ্ছে একটা কলোনি। এখন আসো, তুমি যখন কলোনি থেকে নিয়ে তার গ্রোথ দেখবা, তখন কিন্তু একটা কলোনি থেকে 1000 কলোনি হইল, মানে কি থাউজেন্ডস অফ সেল আসলে। সো এই জিনিসটা মাথায় রাখবো যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা গ্রোথ বলতে বোঝাবো তার টোটাল পপুলেশনের চেঞ্জ, ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়ার সাইজ বা মাস ইনক্রিজ না, এবং সেই সংখ্যাটাও আসলে কোটি কোটি। কারণ যে ইনোকুলামটা আমরা নিচ্ছি, যেটাকে আমরা একটা কলোনি করে নিচ্ছি, সে একটা কলোনিতে আসলে থাউজেন্ডস অফ ব্যাকটেরিয়া সেল থাকে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, আমরা আসলে গ্রোথ বা বলতে কি বুঝি। ফাইনালি বলছে therefore determination of growth requires quantitative measurement of the total population of cell or cell crops at the time of inoculation and again after inoculation। তাহলে দুইভাবে জিনিসটা বলতেছে যে আমরা একটা বললাম যে ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে বুঝাবো আমরা তার পপুলেশনের বৃদ্ধি, এবং সেটা আবার বলতেছে এভাবে যে টাইম অফ ইনোকুলেশন এন্ড আফটার ইনোকুলেশন। তাহলে তুমি যখন ইনোকুলেশন করলা তখন কয়টা কলোনি বা সেল করলা, আর যখন ইনকিউবেশন হয়ে গেল এবার তুমি কয়টা পাইলা। তাহলে তোমার ধরো একটা ছিল, একটা থেকে তুমি 100টা পাইলা, এটা হচ্ছে তোমার এই গ্রোথ। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা ধরে নিই যে সিএফইউ আমি যখন দিছিলাম তখন ছিল 10⁻³ আর আমি যখন আফটার কাউন্ট করছি তখন পাইলাম 10⁻৯। তাহলে এই 10⁻³ থেকে যে 10⁻৯ হলো, এটাই হচ্ছে তার গ্রোথ। এতটুকু বুঝাইছি না? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এনিওয়ান? কেউ নাই? আবিদ সবাই ঘুমায় পড়ছে নাকি? স্যার আমি জায়গা ম্যাক্সিমাম সংখ্যা দেখাচ্ছে এখন, আমি সহ 31 জন, তার মানে 30 জন প্রেজেন্ট আছে। কেউ যদি এরকম হয় পরে এসে থাকো, অ্যাটেন্ডেন্স কিন্তু দেওয়া হয়ে গেছে, সে আমাকে বলো যে স্যার আমার অ্যাটেন্ডেন্সটা দেন। এনিওয়ান? ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনার তো সবসময়, আপনি তো লেট করেন, অসুবিধা নেই। রোল নাম্বার কত আপনার? আর কেউ আসছো? আসসালামু আলাইকুম স্যার, আমি সুরাইয়া, রোল 34। আসছো 34।
আর কেউ? পানভীর স্বামী আসছে, মুহিন নাদিম খান, এলমুন জাহান দিয়া, রুকিয়া ইয়াসমিন। আমারটা 0 এই কথা শোনা যাচ্ছে না? কে? দিয়া, তোমার কথা শোনা যাচ্ছে না। 0 01 কে? রোকেয়া? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, রোকেয়া আসছে। রোকেয়া, তুমি সুস্থ হয়েছো? অনেকদিন হয়ে গেছে। স্যার এখন একটু মোটামুটি সুস্থ, তারপরে এই ঢাকায় সপ্তাহ আসছো? পরে জয়েন করবো। ঢাকায় আসছো তুমি? না স্যার। তাহলে কেমন হবে? কালকে তো আমাদের, আজকে গত সপ্তাহে পরীক্ষা ছিল, তোমার জন্য স্পেশালি পিছানো হয়েছে। আজকে ছিল, আজকে আবহাওয়া দুর্যোগ দেখে পিছানো হয়েছে, আবার কালকে, আগামীকালকে নেওয়া হয়েছে। তুমি কালকেও তাহলে পরীক্ষা দিবা না? স্যার কালকে তো এর মন দিতে দিয়া, পারবো না। এবং এই পরীক্ষার পরে নেওয়া হবে না, প্রতিটা পরীক্ষা পরে নেওয়া সম্ভব না আসলে। আবার একজনের জন্য সবার পরীক্ষা আটকে রাখা, এটাও মুশকিল। আচ্ছা, দিয়ে নাই, ঠিক আছে। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম, এই জায়গায় যদি কারো আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম থাকে আমাকে বলতে পারো, যে আসলে আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্রোথ বলতে কি বুঝি। ওকে, ফাইন। স্যার এটা কিন্তু, হ্যাঁ বলো। স্যার এখানে যে বলছে উইথ সাম স্পেসিস দ্য ম্যাক্সিমাম পপুলেশন, স্যার স্পেসিস গুলো বলতে কি এখানে শুধুমাত্র ব্যাকটেরিয়াকে বোঝানো হচ্ছে না, ভাইরাসের ক্ষেত্রেও স্যার এটা হবে স্যার? আমরা এখন ব্যাকটেরিয়া নিয়ে, এই গ্রোথের রিপ্রোডাকশনের আলোচনাটা ব্যাকটেরিয়া নিয়ে। ভাইরাসের ক্ষেত্রে এটা এরকম না। ভাইরাসের ক্ষেত্রে আমরা এখানে বলতেছি আমরা কলোনি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কলোনি টার্মটা ইউজ করা হয় না, ভাইরাসের ক্ষেত্রে ইউজ করা হয় কপি নাম্বার। সেটা আরেক ধরনের ক্যালকুলেশন বা আরেক ধরনের হিসেব। এই তোমার নাম কি ভাই? ইউজার লেখা স্যার মুস্তফা সরোয়ার ফারুক স্যার। ফারুকি, তুমি বললাম না এটা চেঞ্জ করো, অ্যাটলিস্ট ফারুকি লেখা রাখো। ঠিক আছে, ফারুকি ক্লিয়ার? আর কেউ? জি স্যার। ভাইরাসের আলোচনাটা আরেকটু অন্যতম। ওকে, ফাইন। আসলে এরপর আমরা আরেকটু আগাই। গত ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা হয়েছিল, আমাদের মফিজা বলছে স্যার এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, মুড অফ সেল ডিভিশন। এখন গ্রোথ হবে বা রিপ্রোডাকশন, এই গ্রোথটাই হচ্ছে রিপ্রোডাকশন আসলে। কারণ আমরা বলছি তাদের টোটাল সংখ্যা বাড়াটাই হচ্ছে, পপুলেশনের সংখ্যা বাড়াটাই হচ্ছে গ্রোথ। পপুলেশনের সংখ্যাটা কিভাবে বাড়বে? রিপ্রোডাকশনের মাধ্যমে বাড়বে। সেই রিপ্রোডাকশনটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিরকম? এই তাদের সেল ডিভিশন কিভাবে হয়? একটা বলছি আমরা বাইনারি ফিশন। এটা আবার দেখো, এখানে বলছে ট্রান্সভার্স বাইনারি ফিশন, আর একটা বলছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ প্রসেস। তাহলে বাইনারি ফিশনটা আসলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ প্রসেস। সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ প্রসেস কোনটা? যখন শুক্রাণু এবং ডিম্বাণু আসবে, তখন সেটাকে আমরা বলি সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা হায়ার অ্যানিমেলের ক্ষেত্রে আছে, কিন্তু এই ক্ষেত্রে এদের নাই। বাট বলছে ইন সাম স্পিসিস, যদিও সেটা ইনফ্রিকুয়েন্ট, মাঝে মাঝে বাইনারি ফিশন মে বি প্রিসিডেড বাই এ মেটিং অর কনজুগেশন অফ সেলস, যেটাকে বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এটার ক্ষেত্রে আমরা দুইটাই দেখতে পাই, অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন দুইটাই থাকে। এই অ্যাসেক্সুয়াল এর মধ্যে আমরা যেটা বাইনারি ফিশন বলছি, সেটা কতভাবে হইতে পারে, সেটা কতদিন আমরা বলছিলাম যে অনেকগুলা ধাপ আছে, পরীক্ষা কিন্তু এটা আসবে যে তোমার ডিফারেন্ট টাইপস অফ বাইনারি ফিশন, অথবা তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া, অথবা মুড অফ সেল ডিভিশন, এভাবেও হইতে পারে। যেহেতু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আসলে ব্যাকটেরিয়াকে আমরা সেল হিসেবে করি, এই জন্য সেল ডিভিশন কথাটা বলছি। নর্মালি সেল ডিভিশন আমরা যখন হায়ার ইউক্যারিওটস এর ক্ষেত্রে পড়ি, ছোটবেলায় তোমরা পড়ছিলা মিউসিস মাইটোসিস, খেয়াল আছে কিনা? কে পড়ছো মিউসিস মাইটোসিস? সবাই পড়ছে স্যার। হ্যাঁ, সবাই পড়ছে। তাহলে সেটা ছিল ইউক্যারিওটস বা হায়ার অর্গানিজমের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সেল ডিভিশন হয়, তাই না? আমাদের একটাকে বলি মিউসিস, একটা মাইটোসিস। মাইটোসিস হচ্ছে দেহকোষে যখন বিভাজন হয়, যে আমাদের যে গ্রোথ বাড়ে, আমরা যে আমাদের বডি যে বড় হয়, ছোট থেকে আমরা বড় হচ্ছি। আরেকটা হচ্ছে যে রিপ্রোডাক্টিভ সেলে যখন বিভাজন হয়, যেটা আমরা শুক্রাণু এবং ডিম্বাণুর ক্ষেত্রে দেখি, তাই না? সো সেটা ছিল একটা ব্যাপার। কিন্তু এখানে যেহেতু ব্যাকটেরিয়া বলতে আমরা সেল বুঝি, ব্যাকটেরিয়ার আরেকটা নাম হচ্ছে সেল। তাহলে একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। ব্যাকটেরিয়াটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, এই জন্য এখানে বলছে মোডস অফ সেল ডিভিশন। সো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার সেল বাড়া মানে হচ্ছে তার রিপ্রোডাকশন হওয়া। আমাদের ক্ষেত্রে কিন্তু সেল বাড়া মানে রিপ্রোডাকশন হওয়া নয়। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, তাইলে তাইলে এখন এই ব্যাকটেরিয়ার মোড অফ সেল ডিভিশন কত ধরনের হয় আমরা প্রথমে দেখছিলাম, অনেকগুলো ধরনের হয়। এই ধরনের বর্ণনাটা নিচে দেওয়া আছে।
কিচ্ছু তো ডিটেলস পড়ার দরকার নাই, শুধু এই ছবিগুলো আঁকা শিখবা আর সাথে এই নিচে যে লেখাটা লিখছে এটা দেখলেই হয়ে যাবে কোনটা কি বলতেছে। যেমন ধরো জি, এই যে লাস্টের এটার বর্ণনাটা এখানে দেওয়া আছে। জি কি বলছে? ফরমেশন অফ কোরিডিওস্পোরস, ফরমেশন অফ কোরিডিওস্পোরস বাই এ স্ট্রেপ্টোমাইসিস স্পেসিস। তোমাদেরকে বলছিলাম খেয়াল রাখবা যে কিছু ব্যাকটেরিয়া আছে যারা এই যে মাইসিস, এটা আমরা ফাঞ্জি যেমন হাইফির মাধ্যমে তাদের স্পোরের মাধ্যমে তাদের যেমন গ্রোথ হয়, কিছু ব্যাকটেরিয়া আছে তাদেরও স্পোরের মাধ্যমে গ্রোথ হয়। এই জন্য এটা একটা উদাহরণস্বরূপ একটা দিচ্ছে। দেখো সামনে এই যে স্পোর বের হচ্ছে, এই যে সামনের যে এগুলোই হচ্ছে স্পোর, এগুলা। তার মানে মূল যে সেলটা সেই সেলের সামনে দিয়ে স্পোর বেরোতে থাকে, যেটাকে বলা হচ্ছে কোরিডিওস্পোর। সো এটা একটা ব্যাকটেরিয়াল স্পেসিস স্ট্রেপ্টোমাইসিস। অনেকে কনফিউজ করে ফেলে যে স্ট্রেপ্টোমাইসিস পাঞ্জি, না এটা পাঞ্জি না, এটা ব্যাকটেরিয়া। সো তোমরা এই ডিভিশনটা দেখে নিবে, প্রত্যেকটার বর্ণনাটা এই ফিগারের সাথেই আছে। ওকে, আমরা আরেকটু আগাই। বার্ডিং বলছিলাম, তারপর হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, প্রতিদিন এগুলো একটু একটু করে আমরা আলোচনা করছি। প্রত্যেকটা হচ্ছে যে এই যে ফিগারটা, এই ফিগারের মধ্যে এই প্রত্যেকটা কথা আছে, মানে চিত্র আছে, আর নিচে যে একটা একটা করে এরা আলোচনাটা করে দেখাচ্ছে। এখন আসো, এখানে একটা জিনিস একটু জানা দরকার, এই জিনিসটা যে নিউ সেল ফরমেশন কিভাবে হয়। তো এটা তো আমরা জানি, আমাদের যা ওদেরও তা, সব ক্ষেত্রে আলটিমেটলি কি ডিএনএ আর এনএর ব্যাপার। সেই কথাটা এখানে একটু বলছে যে এই ব্যাকটেরিয়াল সেল ইনোকুলেটেড ইনটু এ ফ্রেশ মিডিয়াম selectively takes up nutrients from its environment. Many biochemical synthesis then take place. তাহলে আমরা বলছি যে ব্যাকটেরিয়া গ্রোথ করাতে গেলে আমাদের কি দিতে হবে? মিডিয়া দিতে হবে, তার নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট আছে। তার মানে একটা ব্যাকটেরিয়াল সেল ধরো তুমি দিলে একটা মিডিয়াতে, সেই সেলটা থেকে বাইনারি ফিশন হোক বা অন্যান্য প্রক্রিয়ায় সেলের সংখ্যা বাড়তেছে। তাহলে ঘটনাটা কি ঘটে? আলটিমেটলি তো নতুন সেল তো ফর্ম হচ্ছে, একটা সেল থেকে দুইটা সেল হচ্ছে, দুইটা থেকে চারটা সেল হচ্ছে। তখন নতুন সেল ফর্ম হওয়ার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগে, ধরো আমাদের বডিতে যেমন আমরা বলছি যে আমাদের নিউট্রিয়েন্টের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, তাহলে ব্যাকটেরিয়ারও তো যখন নতুন করে সেল গঠন হবে, আমাদের একটা নতুন বাচ্চা মায়ের পেটে যখন সে শুক্রাণু ডিম্বাণু থেকে জাইগোট, তারপর সেটা দুটো চারটা সেল বাড়তে থাকে আস্তে আস্তে, তারপর অর্গানোজেনেসিস আমরা জানি, এভাবে বড় হয়। এই বৃদ্ধি হতে গেলে যে নিউট্রিয়েন্ট লাগে, আমাদের ক্ষেত্রে এই মানুষের বাচ্চাটা তার মা থেকে সে নিউট্রিয়েন্টটা নেয়। এই জন্য আমরা মা যখন প্রেগনেন্ট হয় আমরা বলি মাকে বেশি খাবার দিতে হয়, যতটুকু সে খাবে তার থেকে বেশি। এটার কারণ কি? ওই যে বাচ্চা ওখান থেকে খাবে, তার নিউট্রিয়েন্ট ওখান থেকে যাবে। আর আমরা যখন ল্যাবে যখন ব্যাকটেরিয়া গ্রো করে, তখন আমরা কি করি? আমরা শুধু ওই মিডিয়াটা দিই, আমরা যেটাকে মিডিয়া কথাটা টার্মটা ইউজ করি বা আগার প্লেট কথাটা ইউজ করি। আসলে সেই আগার প্লেটের মধ্যে আমরা জানি শুধু আগার থাকে না, আগারটা থাকে সলিডিফাইং এজেন্ট হিসেবে, কিন্তু এর বাইরে সেখানের মধ্যে অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিনস, অনেক কিছু আমরা সেখানের মধ্যে দিয়ে দিই। তখন কি করে? সেগুলোকে সিলেক্টিভলি টেকস আপ, ওই নিউট্রিয়েন্ট গুলো যেগুলো তার দরকার সেগুলো তখন মিডিয়া থেকে নিয়ে নেয় এবং সেটাকে কনভার্ট করে সেল সাবস্টেন্স। সেই সেল সাবস্টেন্স কি? আরএনএ, ডিএনএ, প্রোটিন, এনজাইম, আমরা যদি বলি, তারপর হচ্ছে আদার ম্যাক্রোমোলিকুলস। সো আলটিমেটলি সেল মাস এন্ড সেল সাইজ ইনক্রিজ করে and new cell wall building blocks are synthesized. Subsequently, the process of binary fission is initiated, ultimately resulting in the formation of two new cells. তাহলে একটা সেল থেকে দুইটা সেল হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা এখানে বলছে যে আমরা একটা সেল দিয়ে দিচ্ছি, তখন সেই সেলটা কি করে? তার নিউট্রিয়েন্ট, পর্যাপ্ত নিউট্রিয়েন্ট নেয়। ওই মা যেভাবে তার পেটে বাচ্চা আসছে, বাচ্চার জন্য যেভাবে এক্সট্রা খাবার নেয়, তেমনি ওই সেলটা তখন প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট, ম্যাক্রোমোলিকুল গুলা, এনজাইম গুলা সব নেয়, নিয়ে সেল মাস এবং সেল সাইজ ইনক্রিজ হয়। পরবর্তীতে সে বাইনারি ফিশন, বার্ডিং, অন্যান্য কোরিডিওস্পোর, যেটা বলো, যে যে প্রক্রিয়াগুলো আমরা আলোচনা করছি, সেগুলোর মাধ্যমে সে তখন একটা সেল থেকে দুইটা সেলে পরিণত হয়। কারো কোনো কোশ্চেন? 10 মিনিটের একটা ব্রেক। আসসালামু আলাইকুম স্যার। জি বলুন। স্যার আমি আসছি এতক্ষণে, মানে আমি কথা বলতে পারি। এটা হচ্ছে কতবার ডিভিশন হইল, তাহলে 2 এর পাওয়ার সেটা দিয়ে হয়ে গেলে হবে। যেমন ধরো এখানে যদি বলে 2 টু দি পাওয়ার 5, তার মানে 5 বার অলরেডি বাইনারি ফিশনটা হয়েছে। 5 বার যদি ডিভিশন হয় তাহলে কয়টা হলো? এই জিনিসটা, এই ক্যালকুলেশনটা তোমাদের কাজে লাগবে যখন তোমরা পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পিসিআর দিয়ে আমরা যখন ডিএনএ আমরা যখন বাড়াই সংখ্যা, একই কাহিনী। ডিএনএ টুকরাকে যখন অনেক বাড়ানোর জন্য আমরা কাজ করি, তখন এই হিসাবটাই করা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে ধরো
একটা ব্যাকটেরিয়াকে তুমি ইনকিউবেশনে দিলা, সেই ইনকিউবেশনে থাকা অবস্থায় কথার কথা 50 বার সে ডিভিশন করছে। তার মানে তুমি একটা সেল দিছো, 50 বার সেই 24 আওয়ার্স ডিভিশন হয়েছে, তাহলে কয়টা সেল দাঁড়াবে? তার মানে 2 টু দি পাওয়ার 50। এখন 2 টু দি পাওয়ার 50 কত হয়? হাতে লিখে লিখে করতে পারো, আর এখন তো সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে দিলে চলে আসবে। সো এটা হচ্ছে আসলে ব্যাকটেরিয়াল নাম্বারটা। এই জন্যই বলছে যে আমরা যদি বলছি গ্রোথ বলতে আমরা টোটাল পপুলেশন বুঝি, এই বড় এন হচ্ছে টোটাল পপুলেশন, তাহলে টোটাল পপুলেশন সমান সমান কি হবে? 1 × 2 টু দি পাওয়ার n। এখন এই 1 বলতে বোঝায় প্রথমে কয়টা সেল ছিল। এখন তোমার যদি কাজটা যদি শুরু হয়, তুমি যখন ব্যাকটেরিয়াটা গ্রোথে শুরু করছো, ইনোকুলেশন যেটা দিছো, সেই ইনোকুলেশন 1 না হয়, যদি ইনোকুলেশনটাই হয় যদি 1000, তাহলে হবে 1000 ইন্টু, এবার 2 টু দি পাওয়ার n। এনটা কত? যে কতবার ডিভিশন হইলো। এখন বলতে পারো স্যার এই কতবার ডিভিশন হলো এটা আমরা জানবো কেমনি? এটাই সায়েন্টিস্টরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছে, করে করে দেখছে এক এক স্পেসিসের ক্ষেত্রে, এক এক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার এই 24 আওয়ার সময়ে মোরলেস একই, সেটা এর আগেও বললাম যে সংখ্যা, কিন্তু দেখা যায় এটা ভ্যারি করে। তো আমরা তাহলে দুটো জিনিস এখান থেকে আমাদের লাগবে। একটা হচ্ছে শুরুতে কয়টা সেল ছিল, যেটাকে আমরা বলতেছি n0। এই যে ফাইনালি এসা মানে ইকুয়েশনটাকে এভাবে দাঁড় করেছে যে n ইকুয়াল টু মানে টোটাল পপুলেশন সমান সমান n0, মানে হচ্ছে যে প্রথমে n0 বলতে ইনুকুলেশন যখন শুরু করছি অরিজিনাল সোর্সে, সেখানে কয়টা সেল ছিল ইনটু 2 টু দি পাওয়ার n, কয়বার এর মধ্যে ডিভিশন হয়েছে। এবং এটা এই যে সলভিং ইকুয়েশন, এটাকে তোমার মানে লগারিদম করে যদি আমরা যদি করি, তাহলে লগ 10 বেসড, আমরা জানি লগ হচ্ছে দুই ধরনের, 10 বেসড একটা, ই বেসড একটা। সো তাহলে লগ দুই পাশে আমরা ইকুয়েশনের বিপক্ষে লগ নিছে, নিয়ে আলটিমেটলি n ইকুয়াল টু এই যে এখানে একটা ইকুয়েশন তৈরি করছে। তাহলে এই nটা হচ্ছে সেটা, মানে কয়বার ডিভিশন হইল। সো এটা এক এক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক এক রকম। এই যে এখানে এনে দেখাইছে, আরো কিছু ক্যালকুলেশন সামনে আগাইছে, আগাইতে গেলে লাস্টে এই ইকুয়েশনটা এসে থামছে যে কতবার তুমি যখন একটা সেল দাও, সে একটা নির্দিষ্ট সময়ে কতবার গ্রো করে, মানে কতবার ডিভিশন হয়, তার একটা হিসাব দিচ্ছে। n ইকুয়াল টু তাহলে 3 × 3 লগ 10 বেসড n। তাহলে nটা হচ্ছে কোনটা? যে টোটাল নাম্বার যেটা পাইলা ম্যানিপুলেশনের পরে, আর n0 হচ্ছে অরিজিনাল। তাহলে আমরা যদি কথার কথা আমরা আগার প্লেট কাউন্টও যদি করি, একবারে আগার প্লেট কাউন্টও যদি করি, আমরা ইনিকুলেশনে দিছি কয়টা ব্যাকটেরিয়া n, আর আমরা 24 আওয়ার্স পরে পাইছি কয়টা ব্যাকটেরিয়া। ধরো কথার কথা আমরা 5টা সেল দিয়ে শুরু করছিলাম, এটা 50টা সেলে গেছে, ঠিক আছে? তো সেটাকে বিয়োগ করে এই যে 3 × 3 দিয়ে গুণ করলে তোমার এর মধ্যে কয়বার ডিভিশন হয়েছে, কারণ এই ডিভিশনের উপর ভিত্তি করে তো ফাইনাল সংখ্যাটা আমরা পাচ্ছি nটা। তাহলে ইনিশিয়ালি কয়টা ছিল আর ফাইনালি কয়টা পেলাম, সো সেটার লগারিদম বিয়োগ করে যদি 3.3 দিয়ে আমরা গুণ করি, তাহলে আমাদের কয়বার এই বাইনারি ফিশন হয়েছে সেই সংখ্যাটা আমরা এখান থেকে পেয়ে যাবো। সো এটা এক এক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখবে যে এক এক রকম। এতটুকু বুঝছো কিনা? অনেক কমপ্লিকেশনে গেলাম না, সিম্পল হিসাব। যে আমরা তাহলে ব্যাকটেরিয়াকে যখন আমরা ইনোকুলেশনে দেই, তখন সংখ্যাটা কিভাবে আমরা পাবো, বা যেটাকে আমরা বলছি গ্রোথ, চেঞ্জ ইন টোটাল পপুলেশন, আগে কত ছিল আর এখন পপুলেশন কোথায় এসে থামছে, সো এর মধ্যে কতবার ডিভিশন হয়েছে। এবার আসলে এই যে ডিভিশনটা হচ্ছে, মানে সংখ্যা যে বাড়তেছে, এই সংখ্যা বাড়ার ধরনটা কেমন, যেটাকে আমরা গ্রোথ কার্ভ বলে গত ক্লাসে আমি জাস্ট একটু ধারণা দিয়ে চলে গেছিলাম, শেষ করে দিয়েছিলাম ক্লাসটা। সেই জিনিসটা আজকে আমরা দেখবো যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই গ্রোথ কার্ভটা কেমন হয়, তার যে বৃদ্ধিটা, এটা কি সবসময় একই রকম? একই রকম বলতে যে তুমি যদি তারা যদি 5 দিন ধরে গ্রো করাও, ক্রমে কি সংখ্যা বাড়তে থাকবে? ধরো কথার কথা তুমি 5টা দিয়ে শুরু করছো, সে সেল ডিভিশন হয়ে 50টা হইলো। এখন যদি এটা 24 আওয়ার্স, তাহলে কি তুমি যদি তাকে যদি 48 ঘন্টা রেখে দাও, তাহলে কি 50 থেকে কি ওই তার যে টুটি গড় সেটা হবে, না অন্য কোনো ঘটনা এখানে ঘটবে? কোশ্চেনটা ধরতে পারছো কিনা? কেউ একজন একটু এই কোশ্চেনটা আবার এক্সপ্লেন করো, কে পারো? কেউ একজন কে কথা বলবা যে আমি কি কোশ্চেনটা করলাম সেটা বুঝছো? বলো তো কোশ্চেনটা কি করছি? ইয়াসির আরাফাত, ফিজিক্যাল ক্লাসে সে হাওয়া হয়ে যায়, আর এখানে তো অনলাইন ক্লাস। সুরাইয়া, কেউ নাই। আমি কাদেরকে লেকচার দিচ্ছি?
সামিয়া তাসনিম, আবিদ আছো নাকি আবিদ? স্যার আবিদ মেসেজ দিছে, আপনি ওকে মিউট করে দিছেন। ও তাই নাকি? এটা সত্য কথা, এই যে খুলে দিলাম, খুলছে কিনা জিজ্ঞেস করো, তাকে আমি প্রোস্ট বানাই। দেখো এবার আবিদ আছে কিনা, কিছু তুমি বলো, তোমার বন্ধুরা কি আসলে কেউ আছে না একজনও নাই? স্যার আপনি এভাবে নাম ধরে বলেন, নাম ধরে তাহলে বলতেছি তো, দেখি। কেউ তো কোনো কথা রেসপন্স করতেছে না। তাহলে ওদেরকে অ্যাবসেন্ট দিয়ে দেন। এই ভালো কথা। এই জাইমা জেরিন কোথাকার কথা? জি স্যার। হ্যাঁ জাইমা বলো তো, আমি কি কোশ্চেনটা করছি? আনমিউট রাখো, মিউট করো না বারবার। হ্যাঁ জাইমা আনমিউট করো। কি ব্যাপার? আরো আবার কথা, জি স্যার জি বলে হাওয়া স্যার। হয়ে গেছে। হ্যাঁ বলো, জি এবার বলো। স্যার। আমি এখানের মধ্যে এই গ্রোথ কার্ভটা নিয়ে একটা কোশ্চেন করছি, সেটা কি করছি আমি? না বুঝতে বলো স্যার বুঝিনি। স্যার বুঝি নাই। হ্যাঁ তাহলে কি, তাহলে ক্লাসে থেকে লাভ কি? এই বলো তো, এই যে মাসনু, আরে, হ্যাঁ বলো কি বুঝছো? শুনতে পাচ্ছি না স্যার, সবাই আরেকবার। আমার, হ্যাঁ সবাই আমার শুনতে পায়, তুমি শুনতে পাও না। মনিরও আছে তোমার সাথে, মনির বলো তো। স্যার মনে চলে গিয়েছে স্যার। দেখছো অবস্থা, দেখছো? মনিরও দুষ্ট হয়ে গেছে। স্যার মানে এই গ্রাফটা এক্সপ্লেন করতে হবে। স্যার আপনাকে তো শোনা যায় না। হ্যাঁ হ্যাঁ, তা আমি এতক্ষণ যে লেকচার দিলাম, কে বলছে এই কথা, বিথি? স্যার জি আপনার স্যার। মিউট হয়েছিল। হ্যাঁ মিউট হয়ে গেছে কোনো কারণ বসত, সরি। তাহলে তো বুঝলাই না, আর আরেকবার বলি, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। বলতেছি ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে আমরা কি বুঝি? ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে আমরা এটা বুঝি না যে সে সাইজ বড় হয়েছে বা লম্বায় বড় হয়েছে। ছোট ছিলাম আমরা, আমরা আস্তে আস্তে বড় হয়েছি। এখন ধরো কেউ 5 ফিট 7, কেউ 5 ফিট 4 এরকম হয়েছে। আবার কেউ কেউ স্লিম ছিল, এখন মোটা হয়েছে। ব্যাকটেরিয়াল গ্রোথ বলতে আমরা এটা বুঝি না। ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়াল সেলের বৃদ্ধিকে বুঝি না। আমরা কি বুঝি? পপুলেশন বৃদ্ধি পাওয়া। একটা ব্যাকটেরিয়া ছিল, সেটা থেকে 1000টা ব্যাকটেরিয়া হয়েছে, এটাকে বলে ব্যাকটেরিয়াল গ্রোথ। সেটা আমরা কিভাবে পরিমাপ করতেছি? সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে, এই যে এখানে যে লগারিদমিক ইকুয়েশন বের করছিলাম সেটা দিয়ে, যে তুমি যখন ইনকিউবেট করলা একটা ব্যাকটেরিয়া, শুরুতে কয়টা ব্যাকটেরিয়া ছিল, আর ইনকিউবেশন করলা 24 আওয়ার্স, তখন যে কয়টা ব্যাকটেরিয়া পাইলা। কথার কথা, তুমি একটা ব্যাকটেরিয়া দিছিলা, সেটা থেকে তুমি 100টা পাইলা, তাহলে এটি হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ, যে একটা থেকে 100টা হয়েছে। আবার তুমি 10টা দিলা, 10,000টা হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ। এখন আমার কথা হচ্ছে যে এই যে বৃদ্ধিটা, ধরো মানুষের ক্ষেত্রে যেমন ওই দিন বুঝাইছিলাম, যে ধরো ছোটবেলা থেকে তুমি বাড়ছো, বাড়তে বাড়তে আইসা 5 ফুট, ধরো 5 ইঞ্চিতে এসে থামছো, এখন কি আর বাড়বা? আর বাড়বা না। ধরো আমি আমি কি আর লম্বা হব? আমি আর লম্বা হব না।
এই যে ব্যাপারটা সেটা বোঝানোর জন্য তোমাদেরকে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের কথা বলছি। যদি তুমি এভাবে সবসময় চিন্তা করো যে এটা বাড়বে, একদিন 10টা ব্যাকটেরিয়া ছিল, 24 আওয়ার্স রাখছো, 10,000 হয়েছে। তাহলে এখন যদি 24 আওয়ার্সের জায়গায় যদি তুমি 48 আওয়ার্স রাখো, তাহলে কি 10,000 কি 20,000 হবে? ঘটনাটা কি ঘটবে? এটা হচ্ছে আমার কোশ্চেন। যে আমি যদি 5 দিন রেখে দিই, তাহলে কি এই হারে 5 দিন ধরে বাড়বে? তুমি ব্যাকটেরিয়াকে ইনকিউবেশনে দিয়ে রাখলে একটা প্লেট, খেয়াল করবে, এটা কিন্তু আমরা এই ল্যাবে খেয়াল করতে পারো তোমরা। এরপরে যদি আবার আমরা করি, আজকে ইনকিউবেশনে আমরা স্যাম্পল দিলাম, 24 আওয়ার্স রাখলাম, পরের দিন এসে তুমি কিছু কলোনি পাইলা। ধরো কথার কথা তুমি একটা প্লেটের মধ্যে 50টা কলোনি কাউন্ট করো। এটাকে যদি ওই দিন আরেকদিন রেখে দাও, তাহলে কি পরের দিন এসে ধরো 500টা কলোনি হবে? আরো একদিন রেখে দিলে এর পরের দিন এসে কি দেখবো 5,000 কলোনি হবে? কি হবে ঘটনা? আসলে ঘটনাটা 500 বা 5,000 এরকম হবে না। তুমি প্রথম দিন রাখার পরে 24 আওয়ার্সে যা পাইছো, তুমি যদি 48 আওয়ার্স রাখো, তার থেকে হয়তো 2-4টা বাড়বে, বা ওই যেগুলার সাইজ একরকম দেখছিলা কলোনির, সেই সাইজটা একটু বাড়বে, কারণ ওখানে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে। কিন্তু তুমি যদি তৃতীয় দিন এসে দেখো, দেখবো যে নাই, শুকিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে, বা ওখানে ফাঙ্গাস গ্রো করে ফেলছে। মানে ব্যাকটেরিয়াটা যে বাড়ার যে ব্যাপারটা, সেটা আর হবে না। কেন হবে না? সেটারই ইয়ে হচ্ছে এই গ্রোথ কার্ভ। সেই বোঝার ব্যাপারটাই হচ্ছে গ্রোথ। আমি আশা করি এতক্ষণ বকবক করে কিছুটা হলেও বুঝতে পারছি যারা মনোযোগ দিচ্ছে। কেন? দেখা গেছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ঘটনাটা এরকম ঘটে, তুমি যখন একটা পপুলেশন নিয়ে চিন্তা করবা, সেই পপুলেশন প্রথমে কিছুক্ষণ এই যে যেটাকে আমরা বলছিলাম ল্যাগ ফেজ, এই ফেজে তার সংখ্যায় বৃদ্ধি হয় না, সে নিউট্রিয়েন্ট গ্রহণ করে। কারণ আমরা একটু আগে দেখে আসছিলাম যে যখন তুমি ব্যাকটেরিয়াকে ইন্ডিভিজুয়াল সেল সিনথেসিসের ক্ষেত্রে আমরা দেখছি, তুমি যখন একটা ব্যাকটেরিয়াকে দাও, প্রথমে কিছুক্ষণ সে তোমার ওই নিউট্রিয়েন্ট গ্রহণ করে, ইনটেক করে, করে সে নিজের সাইজ ইনক্রিজ করে। যেটা বললাম, একজন মা যখন সন্তান ধারণ করে তখন তাকে বেশি খাবার দিতে হয়। তার মানে ওনার নিজের যেটা প্রয়োজন, এর বাইরে উনি সন্তানের জন্য আরো কিছু পুষ্টি নিতে হয়। ঠিক এখানে সেম ঘটনা ঘটে। একটা ইন্ডিভিজুয়াল, আমাদের তো ইনক্লুশন যখন করি, একটা দুটো ব্যাকটেরিয়া থাকে না, একটা সেল মানেই তো বলছি মানে হাজার হাজার ব্যাকটেরিয়া। তখন ওই ব্যাকটেরিয়াগুলো এই ল্যাগ পেজে যেটা দেখাচ্ছে, এই পেজে তারা যেটা করে, তারা এই পেজের মধ্যে নিউট্রিয়েন্ট নেয়। তুমি যে মিডিয়াটা দিয়ে দিছো, সেই মিডিয়া থেকে প্রথমে নিউট্রিয়েন্ট নেয়, নিউট্রিয়েন্ট নিল, নেওয়ার পরে তারা রিপ্রোডাকশন শুরু করবে, করে 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এরকম হয়। এই যে হয়, সেই পেজটাকে বলা হয় এই বি, লক ফেজ। তাহলে প্রথম হচ্ছে ল্যাগ ফেজ এ, এখানের মধ্যে সংখ্যা বাড়ে না, নিউট্রিয়েন্ট নিয়ে তারা জাস্ট তাদের সাইজটা বাড়াতে থাকে। বিতে এসে এবার তারা রিপ্রোডাকশন শুরু করে, বাইনারি ফিউশন শুরু করে। তার মানে 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 16টা, 32টা, এই লগারিদমিক স্কেলে বাড়তে থাকে। এটাকে এই জন্য বলা হয় লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল পেজ, যেটাকে আমরা বলতেছি বি। এই 24 আওয়ার যে সময়টা দাও, এই সময় আসলে এ এবং বি ঘটে। পরের দিন তুমি যখন যাই দেখো 24 আওয়ার্স পরে, তখন তার সি শুরু হয়ে যায়। সিটা কি? সিটা হচ্ছে স্টেশনারি পেজ, মানে হচ্ছে এবার আর তার সেল সংখ্যা বাড়বে না। এখানে এসে সির প্রথমে এসে যদি সেল সংখ্যা যদি 100টা থাকে, সির শেষ পর্যন্ত সংখ্যা 100টাই থাকে, আর সেল বাড়বে না। এই জন্য এটাকে বলা স্টেশনারি পেজ, থেমে গেছে। এখন যদি তুমি রেখে দাও আরো একদিন, তৃতীয় দিন, তখনও কি স্টেশনারি পেজে থাকবে? না, স্টেশনারি পেজে থাকবে না, এবার তার ডিকে শুরু হবে, মরা শুরু, তখন সে মারা যাওয়া শুরু করবে। এটাকে বলা হচ্ছে ডেথ পেজ। তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি এই ব্যাকটেরিয়া ধরো 100টা ব্যাকটেরিয়া দিয়া শুরু করলাম, এই 100টা ব্যাকটেরিয়া একটা পর্যায়ে 1 লাখ ব্যাকটেরিয়া হলো। 1 লাখ ব্যাকটেরিয়া হয়ে 1 লাখে ফিক্স থাকলো কিছুটা সময়, এটা ব্যারি করবে এক এক ক্ষেত্রে এক এক রকম। মানুষের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার স্পিসিস ওয়াইজ যদি আমরা বলি, মানুষ গরু ছাগল যেমন এক স্পিসিস না, ব্যাকটেরিয়া বলতে সব ব্যাকটেরিয়া তো এক স্পিসিস না। একটা ভিব্রিও প্যারাহেমোলাইটিকাস, একটা কলেরি, একটা ইসেরিসিয়া কলাই, একটা সালমোনেলা টাইফি, হাজার ধরনের, তাদের প্রত্যেকের এরকম গ্রোথ বিভিন্ন ধরনের হয়। এবং একটা পর্যায়ে তুমি ওই যে 100টা নিয়ে শুরু করছিলা, 1 লাখে গেছে, একটা সময় 1 লাখ পর্যন্ত ছিল, এবার 1 লাখ থেকে আবার কমা শুরু করবে। কমায় 1 লাখ থেকে ধরো 90,000, 80,000, এরকম করে আস্তে আস্তে কমা শুরু করবে। আমি কি বুঝতে পারছি এই জিনিসটা? কেউ একজন একটু রেসপন্স করে যে স্যার বুঝছি। জি স্যার। এই জি দিস ইজ স্যার। কল্ড ব্যাক। হ্যাঁ, আর কেউ যদি না বুঝো সেটাও বলো যে স্যার এই জায়গাটা ধরতে পারিনি, তাহলে আমরা আর একটু এক্সপ্লেন করি। এবং একটা পর্যায়ে সব ব্যাকটেরিয়া ডেথ বা ডেক্লাইন ফেজ শেষ হয়ে যাবে। এখন তাহলে আমরা যেটা করি, আমরা প্রিজার্ভ করে রাখি, মরে গেলে তো আর সেটাকে আর কাজ করতে পারবো না। স্যার মরা ল্যাগ ফেজ আর স্টেশনারি ফেজ কি তাহলে একই হইল? একই ধরনের। দেখো তুমি দুইটা গুড কোশ্চেন। ল্যাগ পেজে
এটা হচ্ছে প্রাথমিক, তুমি যে কয়টা দিছিলা 100টা দিছিলা 100টাই আছে। আর এই স্টেশনারি পেজে যেটা হয়েছে যে তোমার গ্রোথ হওয়ার পরে 1 লাখ হয়েছে, এই 1 লাখই আছে। সবাই বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ফেজের ধরনটা একই, এখানে আর সংখ্যা বাড়বে না, কিন্তু আলটিমেটলি তো সংখ্যা বেড়ে গেছে, এখানে ছিল 100টা, এখানে 1 লাখটা। গ্রোথ যেটা হওয়ার এটাকেই গ্রোথ বলতেছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটাকে আমরা গ্রোথ বলছি, সে গ্রোথ কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আর পরের অংশটা বলতেছি ডিকে। তাহলে আমরা কি করি, আমরা যদি প্রিজার্ভ করে রাখতে চাই, মারা গেলে কিন্তু তাকে তুমি জীবন দিতে পারবে না। একটা মানুষ মরে গেলে তাকে যেমন জীবন দেওয়া যায় না, একটা ব্যাকটেরিয়া যদি মরে যায় তাকেও তুমি জীবন দিতে পারবে না, নো ওয়ে। এবার তুমি তাকে খাবার দাও, নিউট্রিয়েন্ট দাও, যা মরা মানুষকে যেমন তুমি প্রচুর খাবার দিলেও কোনো লাভ নাই, মরা ব্যাকটেরিয়াকেও প্রচুর খাবার দিবা। তাহলে আমরা যে প্রিজার্ভ করে রাখি, আমি যে বলছি -80-তে রেখে দিই, 10 বছর পরে বের করে সেটাকে দিয়ে আমরা কালচার করতে পারবো, সেটা কখন করবো? সেটা হচ্ছে এই স্টেশনারি পেস্ট। তাহলে আমরা 24 আওয়ার্স গ্রো করালাম, গ্রো আসলো প্লেটে, তখনই আমরা এটাকে নিয়ে এই -80-তে প্রিজার্ভ করে ফেলবো। কারণ তখন কিন্তু সে মরে নাই, এই শীতে কিন্তু সে মারা যায়নি, তার আর সেল ডিভিশন হচ্ছে না, সে বেঁচে আছে। তখন এই বায়াবল সেলগুলো, বায়াবল সেল বলে, দেখো এখানে পাশে দিচ্ছে লগ অফ নাম্বারস অফ বায়াবল ব্যাকটেরিয়া। বায়াবল মানে সে জীবিত আছে। আমাদের ক্ষেত্রে যেটা আমরা লাইভ বলি, তাদের ক্ষেত্রে বায়াবল টার্মটা ইউজ করা। এই অবস্থায় আমরা এটাকে যদি প্রিজার্ভ করে রেখে দিই, তাহলে তার সেল ডিভিশন হবে না, কিন্তু সে বেঁচে থাকে। এবং পরে যখন তুমি 10 বছর পরে বের করে আবার তাকে নিউট্রিয়েন্ট দিবা, তখন সে নিউট্রিয়েন্ট খেয়ে আবার সেল ডিভিশন শুরু করবে। কিন্তু যদি সে ডিকে ফেজে চলে যায়, মরা ব্যাকটেরিয়াকে যদি তুমি প্রিজার্ভ করো, কোনো লাভ নেই। এই হচ্ছে মানে মূল কথাটা। তাহলে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা সবাই এই জিনিসটা একটু ভালো করে পড়বা ডিটেলস। আমি মানে ছবিটা দেখে এক্সপ্লেনেশন দিছি, কিন্তু যখন তুমি ভিতরে পড়বা আরো ডিটেলস দেওয়া আছে। এই যে তাহলে এক্স অ্যাক্সিস হচ্ছে টাইম, সময়ের সাথে সাথে এই ঘটনাটা ঘটে। এখন এই টাইমটা ফিক্সড না, এক এক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক এক রকম। মোস্ট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলছি উইদিন 24 আওয়ার্স। আর কারো কারোর ক্ষেত্রে এটা 48 আওয়ার্স হতে পারে, কারো ক্ষেত্রে আরো কম হইতে পারে, কেউ কেউ 6 ঘন্টায় অনেক গ্রো করে ফেলে। সো এটা ভেরি গুড। তাহলে আমরা এই এতটুকু বুঝলাম। হ্যাঁ, এখানে এসে দেখো, এখন এই লেগ পেজ লগ পেজ প্রত্যেকটা ডিটেলস বর্ণনা দেওয়া আছে। আমি যেগুলো মুখে বললাম এতক্ষণ, সেই কথাগুলো এখানে আরো ডিটেলস দেওয়া আছে, তোমরা দয়া করে পুরোটা পড়বা, এবং পরীক্ষায় এটা ফুল একটা কোশ্চেন আসবে যে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। এখন দেখো জেনারেশন টাইম, এই যে সময় যেটা বললাম, সেটার একটা এখানে একটা ইয়ে দিচ্ছে, এটাও তোমরা শিখে নিবা কয়েকটা ব্যাকটেরিয়া দিয়ে অন্তত পরীক্ষায় লেখার জন্য। এখানে দেখো দিছে ব্যাকটেরিয়ামটার নাম, মিডিয়াম, কোন মিডিয়াতে তুমি তারা গ্রো করাইছো, এটা কত টেম্পারেচারে গ্রো করাইছো, আর তার জেনারেশন টাইম কত লাগছে। ইস্টেরিসিয়া কলাই, তাকে যদি তুমি মিল্কে গ্রো করাও 37 ডিগ্রি সেলসিয়াসে, বলছে 12.5 মিনিট। এই জেনারেশন টাইমটা হচ্ছে মিনিট, মানে জেনারেশন টাইম বলতে বোঝাচ্ছে 1টা থেকে 2টা হইতে কতক্ষণ লাগছে। তারপর যদি ধরো আমরা যদি আরেকটু যাই, স্টেফিলোকোকাস অরিয়াস ব্রথ যদি দাও, দেখো সবগুলোরই 37 ডিগ্রি, এখানে একটা দেখাচ্ছে 55। এক্সেপশনাল। এই যে ব্যাসিলাস থার্মোফিলাস, তোমাদেরকে বলছিলাম যে হট ওয়াটার স্প্রিং এ পাওয়া যায়, মানে এটা হচ্ছে গরম পানির ব্যাকটেরিয়া, থার্মোফাইল। তাহলে তার ক্ষেত্রে 55 ডিগ্রিতে গ্রো করাইতে হবে, এবং 55 ডিগ্রিতে সে কতক্ষণ সময় নেয়, 18.3 মিনিট নেয় ফার্স্ট জেনারেশন আসতে। মানুষের ক্ষেত্রে ফার্স্ট জেনারেশন, একটা জেনারেশন আসতে কতদিন লাগে, কয় মিনিট লাগে, কেউ একজন বলো তো? কত দিছি? 10 মাস লাগে। ইয়েস, এটাই জানতে চাইছি, যে এটা ধরতে পারছো কিনা জিনিসটা, জেনারেশন টাইম কাকে বলছে। মানুষের ক্ষেত্রে আমরা বলি 10 মাস 10 দিন, তাই না? মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকতে হবে। সো মানে ধরো 1 বছর। আর আরো যদি চিন্তা করো, আরেকভাবে যদি বলি তোমাদেরকে, তাহলে এটা আরো জটিল হিসাব। কি হিসাব? একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্মাইলো, এবার সে ম্যাচিউরড হবে, ম্যাচিউরড হওয়ার পর, আই মিন সেক্সুয়ালি ম্যাচিউরড হবে, তারপরে যে সে বিয়ে শাদী করবে, এরপর তার বাচ্চা হবে। তাহলে ধরে নাও কতদিনের ব্যাপার। যদি ন্যূনতম যদি ধরো সরকারি হিসাবে, ছেলেদের হচ্ছে 18 বছর, মেয়েদের হচ্ছে 16, যদি বাপ মা চায় 16 বছরে দিতে পারে, নর্মালি 18 বছর। ইন্ডিপেন্ডেন্টলি যদি তুমি বিয়ে করতে চাও 18 বছর হওয়া লাগবে, আর মা বাপ যদি বিয়ে দেয় তাহলে 16 বছর, এরকম একটা প্যাচ আছে বাংলাদেশের আইনে। তো মিনিমাম 18 বছর তুমি ধরে নাও। 18 বছরে ম্যাচিউরড হইলো, তারপরে সে ধরো বাচ্চা ধারণ ক্ষমতা অর্জন করলো, এবার বাচ্চা ধারণ করবে, তখন তার 10 মাস লাগবে। তার মানে মোটামুটি 19 বছর 20 বছর ধরো একটা জেনারেশন টাইম। সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়াটার জেনারেশনটা হচ্ছে মাত্র 18.3 মিনিট।
যখন রিসার্চে যাওয়া তখন এই জিনিসগুলোর মজাটা বুঝবা। যে তুমি যদি একটা এক্সপেরিমেন্ট করতে চাও, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে দেখতে চাও, তাহলে একটা মানুষের ক্ষেত্রে তুমি এটা দেখতে চাইলে কি পরিমাণ সময় দরকার, সেটা একটা ব্যাকটেরিয়াতে যদি দেখা যায়, সেটা তোমার এই অল্প সময়ের মধ্যে তুমি দেখে ফেলতে পারো। হ্যাঁ, এখন ব্যাকটেরিয়া দিয়ে তো আর মানুষেরটা দেখা যাবে না। মানুষেরটা দেখার জন্য তখন আমরা হায়ার অ্যানিমেলের ক্ষেত্রে, যেমন মাছের ক্ষেত্রে তোমরা জানো মডেল অর্গানিজম হচ্ছে জেব্রাফিশ, মেদাকা, থ্রি স্পাইন স্টিকলব্যাক, এই জাতীয় কয়েকটা স্পেসিস আছে যেগুলো সারা ওয়ার্ল্ড ইউজ করা হয়। এর বাইরে মানুষের সবচেয়ে কাছে যদি বলি, সেটা হচ্ছে গিনিপিগ। বার্ডিবিটের মধ্যে সবচেয়ে কাছের গিনিপিগ নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়। মানে যেই এক্সপেরিমেন্ট গুলো মানুষের করে দেখা দরকার, সেগুলো আগে গিনিপিগ করে। তাদেরও জেনারেশন টাইম এত বছর না মানুষের মতো, তাই না? তাদের হয়তো 6 মাস বা 1 বছর এরকম হইতে পারে। আই মিন অ্যাডাল্ট হয়ে ম্যাচিউরড হয়ে আবার আরেকটা জেনারেশন আসবে। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম এখানের মধ্যে এই একটা জেনারেশন টাইম গুলো এখানে দেওয়া আছে, মিনিটে দেওয়া আছে। কারো কারো ক্ষেত্রে আবার বেশিও আছে। দেখো, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই যে আমাদের যে যক্ষা হয়, তার যে জীবাণুটা, সেটার 37°C তুমি যদি তাকে গ্রো করাও, তাহলে একটা জেনারেশন আসতে তার 792 থেকে 932 মিনিট লাগে। তাহলে আমরা যদি এটাকে যদি ভাগ করি, কথার কথা 1000 মিনিট যদি ধরো গড়ে, তাহলে 1000 মিনিট, তাকে যদি আমি 24 মিনিটকে ঘন্টায় নেব, তাই তো? তাহলে 24, নাকি এই আমি কি বলতেছি, 60 দিয়ে ভাগ হবে নাকি? কথা বলে নাকি? মিনিটকে যদি ঘন্টায় নিতে চাই, ধরো 1000 মিনিট ভাগ করবো 60 দিয়ে, তাহলে কত হয়? 16 ঘন্টা। এটাই হচ্ছে একটা মানে সেল ডিভিশন হইতে পারলাম। তাহলে এই হিসাবে যদি দেখো, তাদের গ্রোথ যদি তুমি আনতে চাও, তাহলে অনেক সময় লাগবে। এটা স্পেশাল, যারা এই জাতীয় ব্যাকটেরিয়া নিয়ে কাজ করে তারা ওটা জেনেই কাজ করে, তারা অতটা ইনকিউবেশন পিরিয়ড দেয়। তাহলে সিম্পলি আমরা দেখলাম ইস্টেরিসিয়া কলার ক্ষেত্রে আমরা 12.5 মিনিটে একটা জেনারেশন পাই। ব্যাসিলাস থার্মোফিলাস একটা এক্সেপশনাল, 55 দিলে 18 মিনিট লাগে। আর আমাদের কমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এইগুলোই আর কি দিছে। মূলত ইকোলাইটটাই তোমরা এক্সাম্পল হিসেবে মাথায় রাখবো। যে ইকোলাই যদি ব্রথে গ্রো করাতে চাও, মিল্কের কথা বাদ দাও, আমরা ল্যাবে যদি ব্রথে গ্রো করাই 37°C, তাহলে আমাদের 17 মিনিট সময় লাগবে। এখন তুমি যদি 24 ঘন্টা রাখো, তাহলে দেখো একটা থেকে কয়টা হবে, হিসাব করে দেখো। যে একটা জেনারেশন হতে যদি 17 মিনিট লাগে, তাহলে 24 ঘন্টায় কত মিনিট, আর তখন তুমি কতগুলো পাবে একটা থেকে। এভাবে তো থাউজেন্ডস অফ ব্যাকটেরিয়া আছে, তাহলে সেই অনুসারে আসবে কি পরিমাণ আসে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। এই যে বিভিন্ন পেজের কথা বলছে, টেস্ট পেজ লাস্ট গেল, এটা একবার ডিটেলস পড়ার চেষ্টা করবা। আরো এটা এক্সেপশনাল গ্রোথ নিয়ে কিছু কথাবার্তা আছে, সেগুলো এখানে দেখাইছে। এখন আসো এটা বলে আজকে শেষ করি। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, আমার নিজের একটা গল্প আছে, সেটা বলি। এই কন্টিনিউয়াস কালচার বলতে কি বুঝি আমি? স্টেডি স্ট্রেট গ্রোথ। হ্যাঁ, যে এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা একটু বুঝতে হবে, তাইলেই হবে। আচ্ছা, প্রথমে কন্টিনিউয়াস কালচার জিনিসটা কি, এটা একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে ওই যে একই কথা, মানে বেসিক সায়েন্স কিভাবে অ্যাপ্লাইড জায়গায় কাজে লাগে। যেমন তোমাদেরকে ওই দিন বলছিলাম যে নাইট্রোজেন সাইকেলের কনসেপ্টটা দিয়ে কিন্তু আরএস সিস্টেম ডেভেলপ করা হয়েছে, খেয়াল আছে কি? বা বায়োফ্লক সিস্টেম, হ্যাঁ বায়োফ্লক সিস্টেম ডেভেলপ করা হয়েছে। সেম কনসেপ্ট দেখো, বেসিক সায়েন্স হচ্ছে যে ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ সায়েন্টিস্টরা বের করবো, জানলো যে ও আচ্ছা ব্যাকটেরিয়ার গ্রোথটা। এবার এটাকে কাজে লাগায় অ্যাপ্লিকেশন কিভাবে হয়, সেটার একটা উদাহরণ হচ্ছে এটা। এবং এটা আমার নিজের এই তোমাদের কি বলবো, আমি ঢাকা ইউনিভার্সিটিতেও মানে তোমার মাইক্রোবায়োলজি পড়াই বা তোমার ডিজিজ পড়াই, এগুলা তো তোমাদের ওখানে ওশানোগ্রাফিতে আমি এই মাইক্রোবায়োলজির একবার পড়াইতে যায়, এই জিনিসটা আমি খুব মানে ভালো করে অবজার্ভ করলাম এবং মাথায় আসলো। ওই সময় আমার একটা রিসার্চ চলতেছিল, সেটা হচ্ছে প্রোবায়োটিক্স নিয়ে কাজ করতেছিল। হঠাৎ করে এই কন্টিনিউয়াস কালচারের জিনিসটা আমার মাথায় আসে। এসে আমি একটা ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপ করি, যেটার জন্য আমি ডক থেকে বড় আকারে ফান্ডিং পাই, এবং 4টা হ্যাচারিতে কক্সবাজারে আমি কাজ করি, এবং আলহামদুলিল্লাহ ওটা সফলভাবে আমরা করতে পারছি, এবং এটা খুব প্রশংসিত হয়েছে ডক্টর প্রজেক্ট গুলোর মধ্যে। সেটা কি করছি,
সেটা হচ্ছে যে এই কন্টিনিউয়াস কালচারের কনসেপ্টটাকে কাজে লাগাইছে। কাজে লাগায় আমি মাস কালচার ডেভেলপ করছি। কিরকম, আমি একটু সহজে বুঝাই তোমাদেরকে। কন্টিনিউয়াস কালচার মানে হচ্ছে যে ওই যে ব্যাকটেরিয়ার যে ল্যাগ ফেজ এবং যে স্টেশনারি ফেজ, এই জায়গাটাতে কাজ করা। মানে হচ্ছে যে আমি কি বলছিলাম, এরপরের ফেজ কি, ডিকে, ডেথ, মারা যাবে। এখন তুমি যদি এটাকে কন্টিনিউয়াস কালচার করতে চাও, মানে মারা যাবে একটা অংশ, কিন্তু আরেকটা অংশ রিপ্রোডাকশন করবে, এরকম একটা যদি কন্টিনিউয়াস সাইকেল যদি তুমি বজায় রাখতে পারো, তাহলে কিন্তু যেটা বললাম যে ল্যাবে তুমি প্লেটের মধ্যে ইনকিউবেশন করলা, করে তুমি প্লেটের মধ্যে ইনকিউবেট করলা, করে তুমি 37 ডিগ্রি সেলসিয়াসে ইনকিউবেটর রেখে দিলা, পরের দিন এসে তুমি দেখলে যে 1টা থেকে 100টা হলো। এটাকে যদি তুমি এভাবে রেখে দাও, 3 দিন পরে দেখবে যে ব্যাকটেরিয়া মরে গেছে। এখন আমি যদি কোনো একটা প্রক্রিয়া চালু করতে পারি যে এই ব্যাকটেরিয়াকে আমি চাই না মারা যায়, আমি চাই তার ওই গ্রোথ স্টেটটা ধরে রাখুক, স্টেশনারি যে পেজটা সেটাতেই থাকুক সে। কিন্তু এটা তো আর এভাবে সম্ভব না, প্রত্যেকের তো বয়স হয়, একটা পর্যায়ে সবাই মারা যাবে। তাহলে কি করতে হবে, নতুন রিপ্রোডাকশন করাইতে হবে। রিপ্রোডাকশন করতে গেলে কি লাগবে, নিউট্রিয়েন্ট দিতে হবে। এতটুকু ধরতে পারছো কিনা, বাংলাদেশের জনসংখ্যা 100 জন আছে। এখন ন্যাচারাল ডেথ বলে একটা কথা আছে, এই 100 জন থেকে 10 জন করে যদি মারা যায়, তাহলে 10 বছর পরে জনসংখ্যা জিরো হয়ে যাবে। সেটা কি হয়, হয় না। কেন হয় না, কারণ রিপ্রোডাকশন আছে। তোমার 10 জন যদি মারা যায়, এদিক দিয়ে আবার 10 জনের নতুন জন্ম, তাহলে স্টেডি স্টেট থাকে, ব্যালেন্স থাকে। মানে তোমার যে সংখ্যাটা তুমি যদি চাও 100তে ফিক্সড রাখতে, এই জিনিসটা তোমরা আরো ভালো বুঝবা যখন পপুলেশন ডিনামিক্স পড়বা। কোন একটা ইয়ারে দেখবে যে একটা কোর্স আছে পপুলেশন ডিনামিক্স, সেটাতে পড়াইতে গেলে তখন দেখবা যে একটা পপুলেশনকে কিভাবে মানে কন্টিনিউয়াস রাখতে হয়, স্টেডি স্টেটে কিভাবে রাখতে হয়। ন্যাচারালি কিছু মারা যাবে। এখন দেখো পৃথিবীর অনেক দেশে কিন্তু বার্থ রেট কমে গেছে, বলা হচ্ছে তাদের টোটাল জনসংখ্যা কমে যাচ্ছে। আবার কোন কোন দেশে জানো আমাদের টোটাল জনসংখ্যা কিন্তু বাড়তেছে। এখন 18 কোটি, এবারের যেই সার্ভে লাস্টে এসে এখন 18 কোটিতে থামছে। হ্যাঁ, যেটা আমি গত 2-3 দিন আগে পেপারে কোন একটা রিপোর্ট দেখলাম, 18 কোটিতে থামছে। তাহলে যখন 1971 স্বাধীন হয়, তখন বলা হয়েছিল 7 কোটি বাঙালি, তাহলে সেটা এখন 18 কোটিতে চলে গেছে। কারণ আমাদের স্টেডি স্টেট কন্ডিশনে নাই, বাড়তেছে। আচ্ছা, আবার কোন কোন দেশ তারা আহ, মানে সন্তান নিতে চায় না। শীতপ্রধান দেশের মানুষ সন্তান নেওয়া এবং লালন পালন করা অনেক অশান্তি, এই জন্য সন্তান নিতে চায় না দেখে ওখানে জনসংখ্যা পিছনের দিকে যাচ্ছে, মানে টোটাল পপুলেশন সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য তারা আবার বিভিন্ন ধরনের পুরস্কার ঘোষণা করে, এবং সন্তানদের জন্য কারো যদি একটা সন্তান থাকে তাকে একটা ইয়ে দেয়, টাকা পয়সা দেয়, 2টা হলে আরো বেশি দেয়। এরকম বিভিন্ন ধরনের তাদের মানে পলিসি আছে, যাতে মানুষ সন্তান নিতে উদ্বুদ্ধ হয়। আর আমাদের দেশে হচ্ছে উল্টা, যাতে সন্তান না নেয়। হ্যাঁ, 2টার বেশি নয়, কি একটা হলে আর নয়, কারণ আমাদের এখানে গুরুত্ব অনেক বেশি। যাই হোক, আমি যেটা বলছিলাম, তাহলে এই কন্টিনিউয়াস কালচার বা স্টেডি স্টেট কন্ডিশনটা হচ্ছে সেটা যে তুমি স্টেশনারি পেজটাকে ধরে রাখতে চাও। এখন ধরো কথার কথা, কোনো একটা সিচুয়েশনে তোমার 1000 ব্যাকটেরিয়া দরকার, কন্টিনিউয়াসলি দরকার তোমার। তাহলে তুমি যদি এই গ্রোথ পেজের এটা অনুসারে যদি তুমি একবার নিউট্রিয়েন্ট দিয়ে ছেড়ে দাও, তাহলে সে কিন্তু মারা যাবে, মারতে মারতে কমে যাবে। কিন্তু তুমি চাচ্ছ 1000টাই থাকবে, স্টেশনের পেজের মধ্যে তুমি 1000টাকে আটকে রাখবা। তাহলে কি করতে হবে, একদিক দিয়ে মারা তো যাবে, আরেকদিন তোমার গ্রোথ দিতে হবে, মানে রিপ্রোডাকশন করতে হবে। আর রিপ্রোডাকশন করতে গেলে কি হবে, প্রথম তোমাকে নিউট্রিয়েন্ট দিতে হবে, খাবার দিতে হবে। সো এটা একটা জটিল ক্যালকুলেশন। তুমি যদি এই ফিক্সড ক্যালকুলেশনটা যদি রাখতে চাও, তখন যে সিচুয়েশনটা তৈরি করা হয় সেটাকে বলা হয় কন্টিনিউয়াস কালচার বা স্টেডি স্টেট গ্রোথ। এতটুকু বুঝাতে পারছি কিনা? জি স্যার, বুঝাইতে পারছেন। গুড। এখন আসো আমি কিভাবে এই কনসেপ্টটা কাজে লাগাইছি সেটা একটু বলি। সেটা হচ্ছে যে এই প্রোবায়োটিক্স, তোমরা জানো প্রোবায়োটিক্স হচ্ছে একটা গুড ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া। এগুলোকে আমরা মানুষকেও খাওয়াই, মাছকেও খাওয়াই, চিংড়িকেও খাওয়াই। তাহলে তাদের অনেকগুলো উপকার হয়। তার মধ্যে একটা হচ্ছে যে তাদের ডিজিজ রেসিস্টেন্স তৈরি হয়, মানে সহজে প্যাথোজেন তাদেরকে আক্রমণ করতে পারে না। এটা তোমরা তোমাদের এখানে ডিজিজ কোর্সে কিছুটা পড়বা, আর ভালোভাবে পড়বা তোমাদের মেবি 4th ইয়ারে একটা কোর্স আছে ফার্মাকোলজি, সেখানের মধ্যে প্রোবায়োটিক্স এর মানে জন্য আলাদা টপিকে আছে। সো যে টিচার পড়াবেন উনি হয়তো ডিটেলস পড়াবেন প্রোবায়োটিক্স নিয়ে। আমি আপাতত যতটুকু বলে রাখি তোমাদেরকে, প্রোবায়োটিক্স হচ্ছে গুড ব্যাকটেরিয়া, তার অনেক বেনিফিট আছে। তার মধ্যে একটা হচ্ছে যে ডিজিজ রেসিস্টেন্স, সে ডিজিজ কজিং এজেন্টকে ধ্বংস করে দেয়। সো প্যাথোজেন আসতে পারে না এবং ডিজিজ হয় না। আমি কাজ করি মূলত এই জায়গাটাতে ডিজিজ নিয়ে। তো যেটা হচ্ছে যে চিংড়ির হেসারিতে পোনা মারা যায়, প্রচুর মোর্টালিটি, ফলে
এই মানে তোমার যে এক্সপেক্টিং যে তোমার ইনকাম বা প্রফিট সেটা হয় না। তখন ওই চিংড়ি হ্যাচারি নিয়ে আমি কাজ করলাম যে এখানে আমরা যদি প্রোবায়োটিক্স দিতে পারি, গুড প্রোবায়োটিক্স, তাহলে তারা প্যাথোজেনকে দমায় রাখবে, সো চিংড়ির পোনা মারা যাবে না। এটা হচ্ছে মেইন ব্যাপার। এখন আসুন তাহলে ওখানে প্রোবায়োটিক্স কিভাবে দেয়। কমার্শিয়ালি প্রোবায়োটিক্স কিনতে পাওয়া যায় বিভিন্ন প্যাকেটে, ধরো 1 কেজির প্যাকেট বা লিকুইড ফর্মে কিনতে পাওয়া যায় 1 লিটারের প্যাকেট। এরকম প্যাকেট কিনে কিনে তারা ওখানের মধ্যে তাদেরকে দেয়। এখন তুমি খেয়াল করো, ওটা প্রতিদিন দেওয়া লাগতেছে, প্রচুর টাকা খরচ হয়। মানে এক একটা হ্যাচারিতে 30-40 লাখ টাকা শুধুমাত্র এই প্রোবায়োটিক্স কিনতে হয় এক একটা সিজনে। এরকম একটা সিচুয়েশন। তাহলে এখন এটা থেকে উত্তরের উপায় হিসাবে আমি এই কন্টিনিউয়াস কালচারের কনসেপ্টটা নিলাম। কি, আমি এরকম প্রতিদিন প্যাকেট কিনে কিনে দিতে হবে না, তার থেকে আমি যদি ওখানে যদি একটা ইউনিট তৈরি করি, কালচার ইউনিট, ব্যাকটেরিয়াল কালচার ইউনিট যদি তৈরি করি, এবং সেখানে যদি আমি কন্টিনিউয়াস একটা ক্যালকুলেশন করে একটা নির্দিষ্ট সময় পর পর আমি যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নিউট্রিয়েন্ট দিতে থাকি, তখন কিছু ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, কিছু ব্যাকটেরিয়া আবার নিউট্রিয়েন্ট নিয়ে তাদের রিপ্রোডাকশন হচ্ছে। ফলে একটা স্টেডি স্টেট, একটা স্টেশনারি পেসকে আমি ধরে যদি রাখতে পারি, তাহলে যেটা হবে, আমাকে প্রতিদিন ওই প্যাকেটের ব্যাকটেরিয়া কিনতে হবে না। এখানে যে ব্যাকটেরিয়াটা গ্রো হবে, আমি এখান থেকে ক্যালকুলেশন করে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ব্যাকটেরিয়া প্রতিদিন নিয়ে নিয়ে আমি আমার ট্যাঙ্কে দিতে পারবো। কারণ এখানে তো প্রতিদিনই প্রডিউস হচ্ছে কন্টিনিউয়াস, এবং এই 6 মাস 9 মাস ধরে আমার একটা প্রোডাকশন চলতে থাকবে। আমি যে হিসাবটা চাচ্ছি, ধরো আমার একটা হিসাব করে দেখলাম এই এই ফার্মে, এই হ্যাচারিতে আমার এত এত পরিমাণ, ধরো সে ফর এক্সাম্পল 100 লিটার ব্যাকটেরিয়া লাগবে 3 মাসে। 3 মাসে 100 লিটার ব্যাকটেরিয়া লাগবে, এবং প্রতিদিন আমি কথার কথা যে প্রতিদিন আমি 500 ml করে ব্যাকটেরিয়া এখান থেকে সরাবো কন্টিনিউয়াস কালচার থেকে। সো আমি হিসাব করলাম, করে বের করলাম যে আমার স্টেডি স্টেট কন্ডিশন আমি যদি এতগুলো ব্যাকটেরিয়া রাখতে পারি, এবং এতদিন পর পর আমি যদি এই পরিমাণ নিউট্রিয়েন্ট দিতে পারি, তাহলে ওই হিসাবটা ইকুয়াল থাকবে। প্রতিদিন যে 500 ml করে নিচ্ছি কোনো সমস্যা হচ্ছে না, আবার সেই 500 mlটা নতুন করে প্রডিউস হয়ে যাচ্ছে। এরকম একটা সিস্টেম যদি ডেভেলপ করা যায়, তাহলে আমাদের এক হচ্ছে যে একবারে ফ্রেশ ব্যাকটেরিয়া আমরা চিংড়িকে খাওয়াইতে পারবো, সো ফ্রেশ জিনিসের অ্যাক্টিভিটি বেশি হবে। আরেকটা হচ্ছে যে এরকম যে আমরা প্যাকেট কিনে নিয়ে আসি, বাংলাদেশে না, সব বিদেশ থেকে আনে, থাইল্যান্ড, ইন্ডিয়া, মালয়েশিয়া, সো আমাদের খরচ অনেক বেশি হয়। আর এরকম একটা সিস্টেম আমি যদি চালু করে দিতে পারি, তাহলে আমাদের খরচ অনেক কমে যাবে। এবং এই কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করি ডভ ফান্ডিং করে, ওই যে সাস্টেনেবল কোস্টাল ফিশারিজ নামে একটা প্রজেক্ট ছিল সেখান থেকে, এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। এটা আমরা এই 4টে হ্যাচারিতে আমরা প্রথমে চালু করি এক্সপেরিমেন্ট, পরবর্তীতে অন্যান্য কিছু হ্যাচারি সেখান থেকে নেয়, কেউ কেউ এখন ইউজ করতেছে। কিন্তু এটাকে যে ফার্দার যে আর করা, সেটার জন্য আমার কাছে আর কোনো ফান্ডিং নেই। কমার্শিয়ালাইজ করার যে ফান্ডিংটা দরকার সেটা আমার কাছে নেই। সো আমি মেথডটা দেখাই দিছি, একটা সফল ইনোভেটিভ টেকনোলজি, এবং এটা আমি চিটাগং ইউনিভার্সিটিতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়, সেখানে মধ্যে আমি কিনো হিসেবে এটাকে প্রেজেন্ট করি, একটা ইনোভেটিভ টেকনোলজি হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। তাহলে এই হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্সকে কিভাবে তুমি, বেসিক সায়েন্সকে কিভাবে তুমি অ্যাপ্লাইড কাজে লাগাতে পারো। এটা নিয়ে আমার একটা ছোট্ট বইও পাবলিশ করছি আমরা, ম্যানুয়াল বাংলায়। আমি আগামী ক্লাসে তোমাদেরকে এটা দেখাবো, জাস্ট এই কিভাবে কন্টিনিউয়াস কালচারের কনসেপ্টটাকে আমরা কমার্শিয়ালি ইউজ করতে পারি। এখানে দেখানো আছে, এটা হচ্ছে যে ল্যাবরেটরি স্কেলে দেখাইছি আর কি। আমি আমার যে ট্যাঙ্কে সেট আপ করছি সেটাও তোমাদেরকে দেখাবো। এটা ছিল ল্যাবরেটরি স্কেলে করে কিভাবে কন্টিনিউয়াস কালচারটা বজায় রাখা যায়। যে তুমি একদিক দিয়ে কন্টিনিউয়াস মিডিয়া দিবা, একটা এই যে ইনোকুলেশন ফোর্ট, একটা পরিমাণ ইনোকুলেশন দেওয়া লাগবে তোমাকে, তারপর হচ্ছে যে কালচার ভেসেল, তারপর তুমি নিউট্রিয়েন্ট দিবা, সরি নিউট্রিয়েন্ট দিতে থাকবা, এবং সেখানে কন্টিনিউয়াসলি তুমি ব্যাকটেরিয়া বাইর করবা। এই যে স্প্রেয়ার মিডিয়াম, এটা হচ্ছে নিউট্রিয়েন্ট। তাহলে একটা তুমি মিডিয়ার জন্য একটা রিজার্ভার রাখলা বা একটা বোতল রাখলা, সেখান থেকে স্টেরাইল মিডিয়া যোগ হবে। যখন তোমার লাগবে তুমি এই যে ফ্লো রেগুলেটর এটা খুলে দিবা, কি পরিমাণ নিউট্রিয়েন্ট দরকার সেটা এসে অ্যাড হবে। এটা হচ্ছে তোমার কালচার ভেসেল, এই কনক্লুড পাঁচটা। এটার মধ্যে তোমার একটা ইনোকুলাম আছে। এখন নির্দিষ্ট সময় পর পর তুমি যেটা করবা, এই যে স্যাম্পলিং আউটলেট, এটা খুলে দিয়ে স্যাম্পল, মানে এটা হচ্ছে ব্যাকটেরিয়া তুমি বের করে নিবে। তাহলে খুব সহজ ভাষায় এইভাবে যদি আমি বলি তোমাদেরকে এই জিনিসটা, তাকাও, এটা হচ্ছে তোমার কালচার ভেসেল, এই যে এটা। এবং এই কালচার ভেসেলের মধ্যে তুমি একটা ব্যাকটেরিয়া রাখলা, সেটা গ্রোথ হচ্ছে। ম্যাগনেটিক স্টিরার অপারেটরস খেয়াল আছে, আমরা ল্যাবের মধ্যে যখন গরম করি তখন বলছিলাম ম্যাগনেটিক স্টিরার দেওয়া, তার মানে মিডিয়াটাকে কন্টিনিউয়াস শেকিং করা যাতে মিক্সড। আর ইনোকুলেশন ফোর্ট, তোমার এই দিক দিয়ে তুমি ব্যাকটেরিয়াটা দিলা, যদি নতুন ব্যাকটেরিয়া আবার যখন লাগবে, এই দিক দিয়ে তুমি নিউট্রিয়েন্ট দিলা,
আর এদিক দিয়ে তুমি ব্যাকটেরিয়া হারভেস্ট করলাম। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, টাইমিং এর ব্যাপার আছে, সময় কতক্ষণ পর পর তুমি মিডিয়া দিবা, কতটুকু তুমি মিডিয়া দিবা, আর কি পরিমাণ তুমি হারভেস্ট করবা। ঠিক ধরো পুকুরের মাছ, তুমি পুকুরের মাছের পোনা ছাড়তেছো, আবার একদিকে মাছ বড় হচ্ছে, মাছ ধরতেছো, আবার নতুন করে পোনা ছাড়তেছো, আবার নতুন করে মাছ ধরতেছো, তার মানে তোমার পুকুরে সবসময় মাছ আছে। সেম কনসেপ্ট। সো এই কনসেপ্টটা যদি তুমি কাজে লাগাও এবং এখানে যদি স্টেশনারি পেজটা ধরে রাখা যায়, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ব্যাকটেরিয়া প্রতিদিন প্রডিউস হতে থাকবে, আর তুমি নির্দিষ্ট অ্যামাউন্টের ব্যাকটেরিয়া এখান থেকে কালেক্ট করবা, করে তুমি ট্যাঙ্কে দিবা, মাছকে খাওয়াবা, আর এখান থেকে একটা মিডিয়া তুমি কন্টিনিউয়াস এই নিউট্রিয়েন্ট দিতে থাকবা কালচার বেসের উপর। এই খুব সিম্পল, মানে যদি তোমরা কনসেপ্টটা দেখো, কনসেপ্টটা খুবই সিম্পল, এটাকে অপটিমাইজ করার ব্যাপার আছে, কয়দিন, কয় ঘন্টা, কতক্ষণ, কি পরিমাণ নিবা। তাহলে এই কন্টিনিউয়াস কালচারের এই কনসেপ্টটা তোমরা একটু দয়া করে পড়বা, আর আগামী দিন আমি ক্লাসের সময় আমার নিজের যে কনসেপ্টটা নিয়ে কাজ করছিলাম, এই কনসেপ্টটা কিভাবে আমি অ্যাপ্লাই করছি সেটা তোমাদের একটু দেখাই। আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ অবশ্যই বলো। এটা এটা বলো। বলো না, তুমি ওই পরীক্ষার কথা বলতেছো, এটা তো তুমি পড়লেই পাবা। এটা হচ্ছে যে এই যে এটা এখানে যে জেনারেশন টাইমের যে হিসাবটা করছে, সেই হিসাবটা কিভাবে বের করছে সেটা দেখাচ্ছে। এই ইকুয়েশনটা আসছে এর আগের ইকুয়েশনটা থেকে, আমরা যেটা দেখছি অলরেডি। কৌশিক তুমি তখন ছিল না। এই যে খুবই সিম্পল ম্যাথ, প্লিজ এটা জটিল কিছু না, এটা লাগবে, করতে হবে এটা, মানে ইকুয়েশন হিসেবে তাকায় না, তুমি ধাপে ধাপে আগাও। একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এটাকে আমরা বলছি টু টু দি পাওয়ার n। তারপর বলছিলাম প্রথমে যদি তার টোটাল পপুলেশন কি, আমাদের যদি একটা ব্যাকটেরিয়া থেকে আমরা শুরু করি তাহলে 1 ইন্টু টু টু দি পাওয়ার n। আমরা যদি 10টা ব্যাকটেরিয়া থেকে শুরু করি তাহলে হচ্ছে 10 ইন্টু টু টু দি পাওয়ার n। সে 10 মানে হচ্ছে অরিজিনে, এই জন্য n0 বলছে। স্টার্টিং এ কয়টা, তাহলে n ইকুয়াল টু n0 ইন্টু 2n। এবার এটাকে লগারিদমে ট্রান্সফার করছে, করে এই nটা হচ্ছে তার মানে সাইকেল, কয়টা ডিভিশন হইলো, কয়টা বাইনারি ফিশন হইলো, সেটা বের করছে, করে লাস্টে এই n এর ইকুয়েশনটা দাঁড়াইছে এটা। আর এটাকেই ক্যালকুলেশন করে এখানের মধ্যে আনছে এক একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক এক রকম জেনারেশন টাইম কার ক্ষেত্রে কত হচ্ছে, কারো লাগতেছে 12.5 মিনিট, কারো 17 মিনিট, কারো 18 মিনিট। সেটা আর কি এই ক্যালকুলেশন দিয়ে বের করে দেখাইছে, আর কিচ্ছু না। ডোন্ট ওয়ারি, এটা জাস্ট একবার বসো, বসে নিজে নিজে ক্যালকুলেশনটা লেখো, লিখলে দেখবে যে পারতেছো। ক্লিয়ার? জটিল কিছু না। এরপরে না হলে পরের দিন প্র্যাকটিক্যালে বললো যে স্যার এই হিসাব চলো আমরা ক্যালকুলেশন করবো, তখন আমরা বসে বসে করবো। ওকে কৌশিক, আর আর কেউ? ওকে ফাইন, যার কেউ না থাকো তাহলে আমরা ক্লোজ করি। আজকে যে জিনিসগুলো আমার দেখলাম, অ্যাটেন্ডেন্সটা একটু যদি ওই যে দিতে আরেকজন আছে অ্যাটেন্ডেন্স নিয়ে, এটা কে? দিয়া দিয়া হ্যাঁ দিয়ার অ্যাটেন্ডেন্স দিছি তো, দেখছো? দিয়া তোমার অ্যাটেন্ডেন্স তখনই একবার দিলাম, আবার কেন? আর কেউ? নাদিম খান আসছে শেষ পর্যন্ত? নাদিম খান একেবারেই অ্যাবসেন্ট। এর বাড়ি কি সাভার? সাভারের যে সে কই? আইমান আরাফাত। স্যার আমি আসছি তো, প্রেজেন্ট দিছি হ্যাঁ আপনার। সেটা, হ্যাঁ গুড, তুমি দিছো আমি জানি তো, তোমার বাড়ি সাভার, এটা কনফার্ম করলাম। তাহলে আইমান তানভীর সামি এ আসে নাই, মানে নাই আর কি। শেষ পর্যন্ত দুইজন একেবারেই ঢুকে নেই ক্লাসে, একজন হচ্ছে মুইন নাদিম খান, একজন হচ্ছে তানভীর সামি, আরেকজন হচ্ছে জারিন তাসনিম। জারিন কি ঢুকছে একবারও? আয়মান তোমার কথা বলার দরকার নেই তো, আমি তো বললাম যে যে কয়টা নাই সে কয়টা বলতেছি। আয়মানের কি সমস্যা? তারও সাভারে থাকে এই জন্য। না সেটা তো বলবো একবার, শেষ। ক্লাসে থাকলেই তো হলো, সাভারে থেকে অংশগ্রহণ করছে কিনা সেটা ব্যাপার না, আমি জাস্ট জানতে চাইছি আর কি সে। তাহলে এই কই এই জারিন তাসনিম কেন নাই? এ তো ক্লাসে থাকে সবসময়, ওই জানে না নাকি? এই মুইন স্যার মুইন হ্যাঁ মুইন কোত্থেকে এখন বাইরেছে? পুরো ক্লাসে কোনো স্যার খবর আমার নাই? নেট সমস্যা ছিল স্যার, এই কারণে ক্লাস থেকে বেরিয়ে পড়ছিলাম। না, বাইরে পড়বেন কেন আপনি? শুধু অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় ঢুকলে হবে? ঠিক আছে, মুইন নাদিম খানটা দিয়ে দিলাম। তাহলে শেষমেশ আমি দুজনকে পাইলাম না, একজন হচ্ছে যে তানভীর সামি, আর একজন হচ্ছে জারিন তাসনিম।
ওকে, এখন আসো একটা ঘোষণা দিই। এই মানে এই সমস্যা আমি তোমাদের বুঝতেছি না, কারো দোষ না, অসুস্থ যে কেউ হইতে পারে, এটা ন্যাচারাল, কিন্তু পরীক্ষা কয়বার কি করবো। সো কালকের পরীক্ষাটা হচ্ছে না, কারণ হচ্ছে যে ল্যাবে যেহেতু একটাই কুইজ নিই, এটা আবার নতুন করে নেওয়ার কোনো মানে হয় না। রোকেয়া বললো যে নেক্সট উইকে সে চলে আসবে, সো আমরা ল্যাব এক্সামটা মানে ল্যাব কুইজটা নেক্সট উইকে দিব। এই সপ্তাহে আমাদের শুধু ক্লাসে হবে, কালকে আমাদের অ্যাকোয়াকালচার প্র্যাকটিক্যাল হবে। আর মাহফুজা ম্যাডাম বলছে উনি 12টার দিকে আসবে, তাহলে আমরা প্যারালালি মানে অ্যাকোয়াকালচার এবং মাইক্রো দুইটাই চালাবো। তোমরা একজন সকালবেলায় একটু খেয়াল করবা, মাহফুজা ম্যাডামের সাথে একটু কথা বলার চেষ্টা করবা, এবং যদি দুইটা ব্যাকটেরিয়া যদি উনি কালেক্ট করতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ, হ্যাঁ, অথবা এই আবিদ বা বিসি, তুমি কেউ একজন একটু ফোন দিও ম্যাডাম। আমার সাথে কথা হয়েছে, ম্যাডাম বলছে ঠিক আছে কালকে 12টায় উনি এই মানে একটা গ্রুপ 1 বাই 1, আমি চাচ্ছি প্রত্যেকে হাতে কলমে গ্রাফ স্ট্রিংটা করো। এর আগে কিন্তু জাস্ট গ্রুপে দেখছো, কালকে সিরিয়ালে একদিক থেকে ম্যাডাম থাকবে, ওখানে এক একজন যাবা, নিজে নিজে করবো। আর এই দিক থেকে আমরা অ্যাকোয়াকালচার প্র্যাকটিস করতে থাকবো। আচ্ছা, অ্যাকোয়াকালচার প্র্যাকটিক্যালে কালকে তোমরা ওয়াটার কোয়ালিটির শিট জমা দিবা সিগনেচারের জন্য, এবং খুব ভালো না হলে আমি কালকেই মার্কিং করবো। তোমাদের ক্লাস পারফরমেন্সে কিন্তু 10 করে মার্কস আছে, হ্যাঁ, নোটে তো 20 করে আছে, সেটা ফাইনালি দিব। আর যদি সঠিকভাবে না নিয়ে আসো, তাহলে এখানের মধ্যে আমি লাল মার্কস দিয়ে রাখবো। তাহলে কোয়ার্টার কোয়ার্টারটা এবং এর আগে সোয়ারেরটা যদি কারো বাকি থাকে, কালকে সব জমা দিবেন। আর কালকে নতুন করে আমরা করব কোয়ার্টার বাজেটটা, প্রত্যেকে প্রিন্ট নিয়ে আসবা। গ্রুপ ওয়াইজ আমি প্রত্যেককে যে এটা অ্যাসাইনমেন্ট অলরেডি দিয়ে দিছি, এই গ্রুপ কোনটা নিয়ে কাজ করবে, বি গ্রুপ, সি গ্রুপ, কালকে প্রত্যেকের হাতে আমি এটা প্রিন্ট দেখতে চাই, কারণ প্রত্যেককে পড়তে হবে। পড়ে তারপরে গ্রুপে ডিসকাস করে একটা ক্যালকুলেশন তৈরি করতে হবে। ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, কষ্ট করে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ। রোহিত, তোর তো পাইলাম না, তুই অ্যাড হয়ে হাওয়া হয়ে গেছিস। হুম, আর সবাই ভালো থেকো। কারো যদি বন্যা আক্রান্ত হও, খোঁজ খবর না, কোনো বন্ধু বান্ধবের কোনো সমস্যা থাকলে সবাই মিলে তাকে হেল্প করার চেষ্টা করো। আল্লাহ হাফিজ।